সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, শুক্রবারের এই পবিত্র রজনীতে যে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনা গল্পের 1532তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই নাইট গার্ড মোহাম্মদ আনোয়ার হোসেনের জীবনের শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো পরীর সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ানক অলৌকিক বাস্তব ঘটনা। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ঢাকা শহরের বাস্তব ঘটনা, নাইট গার্ডের সাথে পরীর বাস্তব প্রেম কাহিনী। শুধু প্রেমই হয়নি, এই পরীকে এই নাইট গার্ড মোহাম্মদ আনোয়ার হোসেন বিয়েও করে। যার মাধ্যমে বিয়ে করে তাকে দিয়ে এমন সব ঘটনা ঘটে, আনোয়ার হোসেন এখন একজন জেল পালাতক আসামি। প্রতিটা মুহূর্তে মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা ভোগ করে যাচ্ছে। তার সাথে যা ঘটেছে তা রীতিমতো হরর সিনেমাগুলোকেও হার মানায়। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ভাই মোহাম্মদ আনোয়ার হোসেনের জীবনের এই হৃদয় বিদারক ভয়ানক পরীর সঙ্গে ঘটে যাওয়া বাস্তব ঘটনাটা আপনারা সবাই আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই আনোয়ারকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রংপুর বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চাকুরিজীবী। আমার বাবা কোনো সরকারি চাকরি করে না। রাজধানী শহর ঢাকাতে আমার বাবা একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করে। অনেক কম টাকায় বেতন পেতেন, যে টাকা দিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চলতো। বাবার পাশাপাশি পরিবারকে আমার দাদাও সাহায্য করতেন। যদিও আমার দাদার অনেক বয়স হয়ে গিয়েছে, তারপরও আমার দাদা বিভিন্ন এলাকায় গিয়ে টুকিটাকি কাজ করতেন। দাদা দাদির খরচ দাদা একাই বহন করতেন, আর বাবা আমাদের ভাই বোনদের খরচ দিতেন। ছোটবেলা থেকে আমি খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাইনি। আমাদের এলাকার মাদ্রাসায় কোনোভাবে কিছু আরবি শিক্ষা আমি নিয়েছিলাম। এরপর থেকে এলাকার লোকজনের সাথে হেসে খেলে বড় হচ্ছিলাম। আমার শৈশবের দিনে তেমন কোনো স্মৃতি নাই। 8-10টা স্বাভাবিক ছেলের মতোই আমার শৈশবটা কাটে। কিন্তু ছোটবেলা থেকে আমি একটু অলৌকিকতা বিশ্বাস করতাম। জিন, ভূত, পেত এসবের প্রতি আমার একটু বিশ্বাস ছিল। আমি ছোটোবেলায় যখন দাদির সঙ্গে ঘুমাতাম, দাদি আমাকে জিনপরি, দেব দানবের গল্প শোনাতেন এবং দাদির মুখে এরকম জিনপরির গল্প শুনে আমি প্রতি রাতে ঘুমোতে যেতাম। আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, এটাকে সবাই হারিকেন পুকুর বলে। কেন হারিকেন পুকুর বলে আমি ঠিক জানি না। এবং ওই হারিকেন পুকুরে আমাদের এলাকারই একজন শিল্পপতি আছে, যার নাম হচ্ছে সিরাজি। এই সিরাজি নাকি হারিকেন পুকুরেই স্বর্ণের কলসি পেয়েছিল, এমন কথা আমাদের গ্রামে প্রচলিত আছে। অনেকেই বলা বলি করে এই সিরাজি নাকি গভীর রাতে কাজ করে গোসল করার জন্য যায় এই দিঘিতে। হারিকেন দিঘিতে যখন গোসল করতে যায় তখন নাকি পরীরা তাকে সোনার কলসি দেয়, আর সেই সোনার কলসি বিক্রি করেই সিরাজি আজকে লক্ষ কোটি টাকার মালিক। সবার মনে একটাই প্রশ্ন, সিরাজি ছিলেন একজন শ্রমিক মানুষ, খেটে খাওয়া একজন দিনমজুর। সকালে একজনের বাড়িতে কাজ করতেন এবং রাতে আরেকজনের বাড়িতে কাজ করতেন। এভাবে কাজ করে করেই সিরাজির দিন আর রাতগুলো কাটতো। কিন্তু হঠাৎ করে এমন কি হয়ে গেল যে সিরাজি হঠাৎ করে অনেকগুলো টাকার মালিক হয়ে গেল? এমন প্রশ্নের উত্তর সিরাজি কাউকেই দিচ্ছিল না। তিনি শুধু একটা কথাই বলে, আল্লাহ তার দিকে চোখ মেলে তাকিয়েছে। কিন্তু কিভাবে তাকালো এর কোনো ব্যাখ্যা সে কারো কাছেই দেয় না। তাই তো গ্রামে প্রচলিত আছে, রাতের বেলায় মাটি কেটে সিরাজি ময়লা শরীর ধোয়ার জন্য, গোসল করার জন্য যখন গভীর রাতে এই হারিকেন দিঘিতে নামে, হারিকেন পুকুরে নামে, তখন নাকি সিরাজির পরিশ্রমিক শরীর দেখে পরীরা তাকে টাকার কলসি বা সোনার কলসি দেয়। তো সেই থেকে এই সিরাজিকে দেখে আমার মনে একটা প্রশ্ন জাগলো, আমিও যদি এরকম টাকার কলসি পাই, আমিও যদি সোনার কলসি পাই, তাহলে আমিও অল্প সময়ে অনেক বড়লোক হয়ে যাব, আমার নিজেরও অনেক বেশি টাকা পয়সা হয়ে যাবে। এই স্বপ্নগুলো আমার বুকের ভিতর তখন লালন করত। এই স্বপ্নগুলো আস্তে আস্তে করে আমাকে বড় করতে থাকে।
ছোটবেলায় দাদির মুখে যখন উঠানে বসে আমি জিন পরি আর দেবদানবের গল্প শুনতাম, তখন দাদি আমাকে পরীর গল্প শোনাতো। দাদির বেশিরভাগ গল্পের মধ্যে থাকতো বাঁশির সুরে পরীরা আসমান থেকে নেমে আসে এবং যে বাঁশি বাজায় তাকে নাকি পরীরা অনেক টাকা পয়সা দেয়, তাকে অনেক সম্মানিত করে। দাদির মুখে ওই পরীর গল্প শুনতে শুনতে আমার ভিতরে একটা সময় জাগ্রত হলো যে আমি বাঁশি বাজানো শিখব। আমার বয়স তখন খুব বেশি না, হয়তো 15 থেকে 16 বছর হবে। যদিও বয়স 15 থেকে 16, বাট আমি দেখতে শুনতে অনেকটাই বড় হয়ে যায়। আমার দিকে তাকালেই কেউ বলবে না যে আমার বয়স 15 বা 16। শরীরের দিক থেকে আমি অনেকটা বেড়ে যাই। ওই বয়সে আমি আমাদের পাড়ারই এক সুনীল দা বলে একজন লোক আছে, হিন্দু ধর্মাবলম্বী মানুষ। আমি ওই দাদার কাছে বংশী বাসার জন্য যাই, মানে বাঁশি বাজানো শিখতে যাই। দাদা আমাকে বাঁশি বাজানো শেখায়। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন জাগলো যে হঠাৎ করে আনোয়ার কেন বাঁশি বাজানো শিখতেছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, কী ব্যাপার আনোয়ার, তুমি হঠাৎ করে বাঁশি বাজানো কেন শিখতেছো? আমি সবাইকে একটাই উত্তর দিতাম, আমার বাঁশি বাজাতে ভালো লাগে। রাত দুপুরে বাঁশি বাজাতে আমার মনের ভিতরে একরকম শান্তি আমি অনুভব করি, যার কারণে আমি বাঁশি বাজাচ্ছি। তো কেউই আসলে আর আমাকে এই বিষয় নিয়ে তেমন কোনো প্রশ্ন করতো না। একটা পর্যায়ে আমি ওই সুনীল দার কাছে সম্পূর্ণ রকমের বাঁশি বাজানো শিখে যাই। যদিও এই বাঁশি বাজানোতে আমার মা অনেকটা বিরক্ত ছিল। মা নিষেধ করেছিল বাঁশি বাজানোর বিষয়ে, বলেছিল বাঁশি বাজানোর প্রয়োজন নাই এবং বাঁশি বাজাইলে জিন পরীরা আসে, মানুষের ক্ষতি করে। এমন কথাই মা আমাকে বলেছিল, কিন্তু আমি মায়ের কোনো কথাই শুনি নাই। আমি বাঁশি বাজাবো, আমি বংশীবাদক হব, এমনটাই আমার বুকের ভিতরে আমি তখন লালন করতে থাকি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো সামনের দিকে যাচ্ছে, আর আমার ভিতরে এই বাঁশি বাজানোর জন্য একরকম অন্যরকম অনুপ্রেরণা জাগতেছে। তো অনেক রাত পেরিয়ে যাওয়ার পরে এক রাতের বেলায় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি হারিকেন পুকুরের পাড়ে বাঁশি বাজাবো। সর্বপ্রথম এক গুটগুটে অন্ধকার রাতের বেলায় আমি হারিকেন পুকুরের পাড়ে বসে, উত্তর পাড়ে বসে এই বাঁশিতে ফু দিলাম। বাঁশিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো আমার শরীরটা একেবারে শীতল হয়ে গেল। পুকুরের ঠান্ডা বাতাস এবং আপনার এই পুকুর পাড়ে বসে থাকার সব কিছু মিলিয়ে বাতাসের সঙ্গে বাঁশির সুরের দোলন আমার মনটাকে ভরিয়ে দিল। মধ্যরাত পর্যন্ত বাঁশি বাজালাম। ডাইনে বামে আমি কোনো কিছুই দেখলাম না, তবে বাঁশি যতক্ষণ বাজিয়েছি মনে হলো আমার মনের অজান্তে আমার মনের ভিতরে এক ধরনের শান্তি আমি অনুভব করেছি। এভাবে দিনের পর দিন আর রাতের পর রাত আমি বাঁশি বাজাতে থাকি। বাঁশি বাজাতে বাজাতে আমার অনেকগুলো মাস পেরিয়ে যায়, কিন্তু আমি কোনো পরীর সন্ধান পাই না এবং মনের ভিতরে বারবার জাগে। সবাই তো বলে বাঁশি বাজালে আসমান থেকে, আকাশ থেকে পরীরা নেমে আসে, কিন্তু আমি এত মধুর সুরে বাঁশি বাজাই, গানের সুরে পরীদের ডাকি, আসমানের পরীদের ডাকি, কিন্তু কোনো পরী আমায় কেন সাড়া দেয় না। এরকম করে দীর্ঘ অনেকগুলো দিন আমি বাঁশি বাজালাম। একদিন রাতের বেলায় আমি যখন বাঁশি বাজাচ্ছিলাম তখন আনুমানিক ঘড়ির সময় রাত হবে 1টা থেকে 2টা। ওইটা গরমের সময় ছিল, চারদিকে প্রচণ্ড রকমের গরম, একটু বাতাসেই যেন পুরো শরীরটা জুড়িয়ে যায়। এমতো মুহূর্তে গ্রামের প্রায় সব মানুষরাই জেগে থাকে। আমাদের গ্রামে ইলেকট্রিসিটির ব্যবস্থা খুব ভালো ছিল না, যার জন্য দেখা যায় জোয়ান বৃদ্ধ বুড়া সবাই রাতের বেলায় আপনার বাড়ির পাশে বা পাড়ার পাশে বিভিন্ন ধরনের মাচা করে ওই মাচার উপরে ঘুমাইতো বা সেখানেই বসে থাকতো। সবার মতো করে আমাদের ওই হারিকেন পুকুর পাড়ে কিন্তু তেমন কেউ ছিল না। আমি সেদিন একাই রাতের বেলায় বাঁশিতে ফু দিলাম। বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ করে খেয়াল করে দেখলাম, মনে হলো যেন আমি যে পাড়ে বসে বাঁশি বাজাচ্ছি তার অপর পাড়ে কেউ একজন বসে আছে। এই আদৌ সেটুটা যখন আমি দেখতে পেলাম, আমার মনের ভিতর প্রশ্ন জাগলো, কি ব্যাপার, এমন ওই গুটগুটে অন্ধকার রাতের বেলায় পুকুরের ওপারে বসে কে বসে আছে? আমার কাছে মনে হলো সম্ভবত আমি এপারে বাঁশি বাজাচ্ছি আর ওপারে সম্ভবত পরী বসে বসে আমার বাঁশির সুর শুনতেছে। এটাই তখন আমার মনে হলো। একবার ভাবতেছি ওই পারে যাব, এটাকে দেখব, আবার চিন্তা করতেছি নাকি আবার অন্য কেউ হয়। এই ভয়টাও তখন মনের মাঝে কাজ করতেছিল। একটু একটু করে আস্তে আস্তে করে আমি তখন পুকুরের অন্য পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং সেই পারে যাওয়ার পরে আমার মনটা সম্পূর্ণভাবে ভেঙে যায়। আমি দেখি পুকুরের ওই পারে বসে আছে আমাদের ওই পুকুরের পার্শ্ববর্তী গ্রামেরই এক মেয়ে, যার নাম হচ্ছে শিরিন আক্তার।
এবং শিরিনকে দেখার পরে আমার মনটা আসলেই খারাপ হয়ে যায়। আমি ভেবেছিলাম হয়তো আজকে আমি সরাসরি কোনো পরী দেখতে পাবো, কিন্তু আমি দেখলাম যে না, এটা পার্শ্ববর্তী গ্রামের মেয়ে শিরিন। আমি শিরিনকে দেখে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার শিরিন, তুমি এখানে বসে আছো কেন? ও আমারে বলতেছে, আমি পানি নিতে আসছি। মূলত আমাদের গ্রামে টিউবওয়েলের ব্যবস্থা খুব বেশি একটা ছিল না। আপনি হয়তো বিশ্বাস করবেন না, তাও বলি আমরা বেশিরভাগ এলাকার মানুষরাই এই হারিকেন পুকুরের পানি খেয়ে বেঁচে আছি এবং এই পুকুরের পানি আমরা পান করি। এটা পায় আমাদের গ্রামের সবাই। তো সম্ভবত রাতের বেলায় সে পুকুরের পানি নিতে আসছে। আমাকে তখন বলতেছে, আমি বললাম এখানে বসে আসতো কেন? আমারে বলে, ভাই আনোয়ার ভাই, আপনি বাঁশি বাজান, এত মধুর লাগে, মধুর সুরে বসে বসে আপনার বাঁশির সুর শুনতেছিলাম, আর একটু বাজান না, আমার তো ভালোই লাগতেছিল। আমি তখন বললাম, আমি তো বাঁশি বাজাচ্ছি যেন আসমান থেকে একটা পরী নেমে আসে, আর তুই কি না আমাদের শিরিনা। আমার মনটা খুব খারাপ হয়ে গেল রে। আমি ভেবেছিলাম পরী আসবে, কিন্তু পরী না এসে একটা ভূত চলে আসলো। ও তখন হাসতে হাসতে বলতেছে, ভাগ্য ভালো থাকলে পরীও আসতে পারে। আমি দোয়া করব যেন আপনার বাঁশির সুরে আসমান থেকে পরী নেমে আসে। বাজান না ভাই, আরেকটু বাঁশি বাজান। আপনার বাঁশির সুর শুনে আমি পুকুরের পানি না নিয়ে এখানে বসে আছি। যখন সে খুব অনুরোধ করলো, আমি বললাম ঠিক আছে, তুই এই পারেই বসে থাক, আমি ওই পারে গিয়ে বাঁশি বাজাই। আমি তখন তার অপোজিট পারে গিয়ে আবারও বাঁশিতে ফু দিলাম। বাঁশি বাজাচ্ছি, সে এই পারে থেকে আমার বাঁশির সুর শুনতেছে এবং অনেকক্ষণ পর্যন্ত বাজানোর পরে একটা সময় তাকে আর দেখতেছি না। ভেবেছিলাম হয়তো পুকুর থেকে পানি নিয়ে সে চলে গেছে। এরপরে প্রায় প্রতি রাতেই যখন আমি এই পুকুর পাড়ে বাঁশি বাজাতে যাই, আমি তখনই দেখি যে পুকুরের ওই পারে শিরিন বসে থাকে। এরকম করে দীর্ঘদিন দেখার পরে একদিন আমি রেগেই গেলাম। রেগে মেগে বললাম যে, শিরিন, আমি প্রতি রাতে এখানে বাঁশি বাজাই এবং আমি যে বাঁশি বাজাই এটা গ্রামের সব মানুষরাই জানে, কিন্তু তুই কেন এই দিকে পুকুরের এই পারে বসে বসে আমার বাঁশির সুর শুনিস? এটা তো আমার কাছে ভালো লাগে না। অনেকেই বলবে হয়তো তোর সঙ্গে আমার প্রেম আছে, যার জন্য আমি বাঁশি বাজাই, আর তুই আমার বাঁশির সুর শুনে গ্রাম থেকে বেরিয়ে আসিস। ও তখন আমাকে বলে, কে কি বলবে আর না বলবে এতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি যে বাঁশি বাজান আর আপনার ওই মধুর সুরের বাঁশি আমার হৃদয় কেড়ে নিয়েছে। তাই তো সব কাজ বাদ দিয়ে গুটগুটে অন্ধকার রাতের বেলায় পানি নেওয়ার নাম করে আপনার বাঁশির সুর শোনার জন্য একলাই পুকুর পাড়ে বসে থাকি। আমি তখন বললাম যে, দেখ শিরিন, আমি তোকে আবারও বলি, আমি চাই না যে তুই এই পুকুর পাড়ে এসে আমার বাঁশির সুর শোন। এটা আমার পছন্দ না। আমি তোকে মানা করতেছি, তুই আজকের পর থেকে আর কখনোই এখানে আসবি না। যতই ওকে মানা করি, যতই ওকে নিষেধ করি, ও আমার কোনো মানা কোনো নিষেধ মানেই না। এরপরে প্রায় প্রতি রাতের বেলায় ও এখানে বসে বসে বাঁশির সুর শোনে। একটা সময় আমি বেশ বিরক্ত হয়ে গেলাম এবং বিরক্ত হয়ে তাকে আর আমি কোনো বাধা দিচ্ছি না, মনকে বুঝিয়ে নিলাম দূর চাই, ও যেহেতু বাঁশির সুর শুনতে পছন্দই করে তাহলে শুনুক, আমি তাকে আর বাধা দিলাম না। এরকম করে যখন প্রতি রাতেই সে আসে, এবার আমি মাঝে মাঝে বাঁশি বাজানো বন্ধ করে সে যে পুকুর পাড়ে বসে থাকে ওই পুকুর পাড়ে গিয়ে তার সাথে গল্প করি। গুটগুটে রাতের অন্ধকারে যখন তার সাথে বসে পুকুর পাড়ে আমি গল্প করি, তখন মনে হয় যেন আশেপাশে থাকা অসংখ্য ঝিঝি পোকারা আমাদের পাহারা দিচ্ছিল। এভাবে সময়গুলো একদিন দুই দিন পার হইতেছে আর আমি একটু একটু করে শিরিনের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। একটা পর্যায়ে আমার কাছে মনে হলো আমি মনে হয় শিরিনকে ভালোবেসে ফেলেছি। তার সঙ্গে যত কথা বলি, যত মিশি, ঠিক ততটাই আমার ভালো লাগে। এবার বাঁশি বাজানোর ফাঁকে ফাঁকে আমি শিরিনের সঙ্গে একরকম গুপ্ত প্রেমে লিপ্ত হয়ে গেলাম। দেখা যায় যে প্রতি রাতের বেলায় আমি বাঁশিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যেন শিরিন এই পুকুর পাড়ে উড়ে আসে এবং এরপরে আমি ওর সাথে বসে বসে এই অনেক ধরনের কথাবার্তা বলি, গল্পগুজব করে আমি বাঁশি বাজাই, ও আমার অনেক সময় কাঁধের মধ্যে মাথা দিয়ে থাকে। এভাবে দিন আর রাতগুলো কাটতেছিল এবং এই বিষয়টা আমাদের এলাকার কেউই জানে না। এই যে আমি রাত জেগে ওখানে বাঁশি বাজাই, এমন করতে করতে এটা প্রায় শিরিনের সঙ্গে আমার সম্পর্কটার 1 থেকে 2 মাস পরের কথা আমি আপনাকে বলতেছি। এই 1-2 মাস প্রতিনিয়তই শিরিন আমার বাঁশির সুর শোনার জন্য এই পুকুর পাড়ে এসে বসে থাকতো। আমি বাঁশিতে ফু দিতাম আর ও আমার কাঁধে মাথা রেখে নিভৃতে নীরবে আমার বাঁশির ওই সুর শুনতো। মনে হতো যেন এটাই সেই লাইলি মজনুর প্রেম। এবং শিরিনকে সত্যি সেই মুহূর্তে আমার অনেকটা ভালো লেগে যায়। আমি তো ভেবেছিলাম যে কোনো একদিন হয়তো পরী আসবে, পরীর সঙ্গে আমার প্রেম হবে, কিন্তু শিরিনকে পেয়ে আমার সেই পরীর স্বপ্নটা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যায়। এরপরে আর পরীর প্রতি আমার আর কোনো ভালোবাসা রইল না। শিরিন আসে, শিরিন আমার বাঁশির সুর শোনে এবং শিরিনের সঙ্গে আমার প্রেম হয়েছে, এতেই না যথেষ্ট।
এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার মা কিছুটা সন্দেহ করে ফেলে। এই যে আমি ঘরে আছি, একটা মানুষ যখন প্রেমে পড়ে তার মাঝে কিছু না কিছু পরিবর্তন হয়। আপনি খেয়াল করে দেখবেন, যখন মানুষ কোনো প্রেমে পড়ে অথবা প্রেম ভেঙে যায়, তখনই বিশেষ করে টেনেসের বয়সের ছেলেমেয়েদের মাঝে একটা বিশাল পরিবর্তন দেখা দেয়। আমার মা তখন কিছুটা ধারণা করে নেয় যে আমি কোনো না কিছু একটা করে বসতেছি। আর গ্রামের অনেকেই আমার মাকে সতর্ক করে যে তোমার ছেলে রাত জেগে যেই হারিকেন পুকুর পাড়ে গিয়ে বাঁশি বাজায়, হারিকেন পুকুরটা খুব বেশি একটা ভালো নয়। অনেকেই বলাবলি করে এই পুকুরে পরীদের বিচরণ রয়েছে এবং তোমার ছেলে এই পুকুর পাড়ে বসে যে বাঁশি বাজায় তার উপরে যে কোনো সময় দুষ্ট পরীর আসর করতে পারে। আর যদি কোনোদিন কোনো যুবক ছেলের উপরে পরীর আসর করে, তবে তার জীবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, সে আর কখনোই সুস্থ হয়ে দাঁড়াতে পারে না। এখনও সময় আছে, তোমার ছেলেকে ফিরাও। এমন ভয়ভীতি আমার গ্রামের মানুষ আমার মাকে দিচ্ছিল। গ্রামের মানুষের মুখে এমন কথাবার্তাগুলো শোনার পরে আমার মা রীতিমতো অনেকটাই ভয় পেয়ে গেছে। এবং ভয় পেয়ে যাওয়ার পরে আমার মা তখন করলো কি, একদিন সকালবেলা আমি তো সারা রাত বাঁশি বাজাতাম এবং দেখা যায় যে দুপুরের পরে আমার ঘুম ভাঙতো। একদিন আমার যখন ঘুম ভাঙলো, হঠাৎ করে আমি দেখি কি আমার মা আমার হাতের মধ্যে একটা তাবিজ বেঁধে দিয়েছে। তাবিজটা দেখার পরে আমার কাছে খুব রাগ হলো। আমি আসলে এই তাবিজ তুমান এই জিনিসগুলোকে বিশ্বাস করি না। তো মা কেন আমাকে তাবিজ পরাই দিল? আমি ঘুম থেকে উঠে মাকে বকাবাদ্য করতে শুরু করলাম। মারে বললাম যে তুমি আমার হাতে তাবিজ কেন পরাইলা? তাবিজ তো আমার পছন্দ না, তুমি তাবিজ খুলে ফেলো। আমার মা তখন আমারে বললো যে ঠিক আছে, তুই না হয় তাবিজ খুলে ফেল, তবে পানি পরাটা খা, কারণ পানি পরাটা খেতে হবে, তোর মাঝে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। মায়ের মন রক্ষাতে আমি তখন পানি পরা খেলাম। আমি ওই দিন দুপুরবেলা এবং সন্ধ্যার সময় 2 টাইমে আমার মা আমাকে পানি পরা খাওয়ায়। আমি হুজুরের দেওয়া সেই পানি পরা পান করি। পানি পরা পান করার পরে আমি প্রতি রাতে যেরকম করে প্রতি রাতে আমি বাঁশি বাজানোর জন্য দিঘির পুকুর পাড়ে যাইতাম, ওই রাতও আমি বাঁশি বাজানোর জন্য ওই হারিকেন পুকুর পাড়ে গেলাম। এবং পুকুর পাড়ে যাওয়ার পরে আমি যখনই বাঁশিতে ফু দিলাম, আমি তখনই আর চারপাশে কোনো কিছু দেখতে পাচ্ছি না। প্রতিদিন তো আমার বাঁশির সুর শোনার জন্য গ্রামের ভিতর থেকে শিরিন বেরিয়ে আসতো, কিন্তু আজকে আমি আর শিরিনের কোনো অস্তিত্ব পাচ্ছি না। শিরিন আর ফিরল না, শিরিন আর আসলো না। তা আমার মনের ভিতর তখন প্রশ্ন জাগলো, কী ব্যাপার, আজকে শিরিন আসে নাই কেন? এবং আমি তখন মনে করলাম হয়তোবা শিরিনের কোনো কাজ পড়েছে এবং সেই কাজের জন্য হয়তো আজকে আসতে পারে নাই। আমাদের এই গল্পটা আজ থেকে বহু বছর আগে। সে সময় আপনার ইন্টারনেট মোবাইলের ব্যবস্থা নাই বললেই চলে। সে সময় মানুষ তার মনের আনন্দের জন্য পল্লীগীতি আর রবীন্দ্রসঙ্গীত শুনত রেডিওর মাধ্যমে। গ্রামের সব মানুষরা মিলে বটবৃক্ষের নিচে একটা রেডিওর অনুষ্ঠান শুনত, আর এই অনুষ্ঠানটা শোনার জন্যই আশেপাশের 10 গ্রামের মানুষ ছুটে আসতো আমাদের বটতলায়। সেই স্মৃতিগুলো আজও আমার মনে পড়ে। মনে হয় যেন জীবনের সেই মুহূর্তগুলোই ছিল সবচেয়ে আনন্দের মুহূর্ত। যাই হোক, এরকম করেই তখন ও সেদিন রাত্রে যখন আসলো না, তখন চিন্তা করলাম কী ব্যাপার, ও আসলো না কেন? এবং সেদিন রাতে আর আমি খুব বেশি বাঁশি বাজাইনি। ও যেহেতু আসে নাই, আমি প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো বাঁশি বাজাই। এরপর আমি ঘরে চলে আসি এবং ঘরে আসার পরে সারাটা দিনই ঘুমাইলাম। পরের রাতে আমি আবারও বংশী হাতে আমাদের ওই পুকুর পাড়ে গিয়ে বাঁশিতে ফু দিলাম। কিন্তু অবাক করা বিষয় হলো, সে রাতেও আমি আর শিরিনের কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না। সে রাতেও শিরিন আসলো না এবং সারাটা রাত শিরিনের অপেক্ষায় থেকে একটা পর্যায়ে আমি তখন ঘরে ফিরে আসলাম। এবং এর ভিতরে আমার ভিতরে অনেকটা অস্থিরতা কাজ করতেছে যে ও আসে না কেন। এবং এখনকার সময় তো দেখা যায় যে একটা মানুষ আরেকটা মানুষের বাড়িতে অনিমেষে ঢুকে যেতে পারে। অনেক সময় দেখতে পাই যে অনেক হকাররা যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে, এরা যে কোনো বাড়ির মধ্যে ঢুকে যায়। আবার আমাদের সময় ছিল কি, কোনো হকার রাস্তাবিহীন কারো বাড়ির মধ্যে ঢুকতে পারবে না এবং অনেক রাস্তা দিয়ে হকারদের চলাফেরাও নিষেধ ছিল, যে রাস্তা দিয়ে হকাররা আসতে পারবে না, কারণ গ্রামের মহিলাদেরকে হকাররা হয়তো দেখে ফেলতে পারে। এইরকম বিধি নিষেধ ছিল আমাদের সময়টাতে, যেটা এখন আর নাই বললেই চলে। তো আমি তো আর যাইতেও পারি না এবং শিরিনের বাড়ির মধ্যে ঢুকতেও পারি না, ওকে দেখতেও পারি না। তৃতীয় দিন যখন আমার ভিতরে এই ধরনের অস্থিরতা কাজ করতেছে, তখন আমার মা মোটামুটি পরিপূর্ণভাবে ডাউট করে ফেলে যে সত্যি আমার মাঝে কিছু একটা আসছে এবং যার জন্য আমি খুব বেশি রাগ দেখাচ্ছি, ছোটোখাটো বিষয়ে অনেক জিদ দেখাচ্ছি এবং মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেছি, অতিরিক্ত রাগ দেখাইতেছে। তো ওই দিন মা একরকম রাগ করে আমার শরীরে তাবিজ পরাই দিল যে না, তোর তাবিজ পরাই লাগবে। তো রাগ করে তাবিজ পরাই দিল এবং সেই রাতেও আমি একইভাবে প্রতি রাতের মতো বাঁশি হাতে পুকুর পাড়ে যাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি আর কখনোই শিরিনকে দেখতে পাই না।
এভাবে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একটা সময় মনের ভিতর প্রশ্ন জাগলো, আসলে শিরিনের কি হয়েছে। আমি তখন একজন দুজনের মাধ্যমে শিরিনের খবর নিচ্ছিলাম। ওর কি বিয়ে হয়ে গেল, ও কি বাড়িতে নাই, কোথাও বেড়াতে গিয়েছে। কিন্তু খোঁজখবর নিয়ে যা জানতে পারি, শিরিন বাড়ির মধ্যেই আছে, ও কোথাও যায়নি। তাহলে তাহলে প্রশ্ন হলো, যে মানুষটা বাড়ির মধ্যেই আছে, কোথাও যায় নাই, সে কেন আমার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছে, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, এবং সে কেন আসে না? এর কোনো উত্তর আমি তখন খুঁজে পাচ্ছিলাম না। মনটার ভিতরে এক পৃথিবী পরিমাণ হাহাকার কাজ করতেছে। কি ব্যাপার, শিরিনকে তাহলে আসবে না, শিরিনকে আমার সাথে দেখা করবে না, শিরিনের সঙ্গে আমার কথা হবে না। এরকম হতে হতে আমার একটা ছাগল ছিল, আমি যেটাকে পঙ্কিরাজ ডাকতাম। আমার ছাগলটা অনেক বড় ছিল। তো হঠাৎ করে এই ছাগলটা একদিন শিরিনের গ্রামের ভিতরে ঢুকে গেছে। তো এর আগেও যদি আমি চাইতাম শিরিনের গ্রামে ঢুকতে পারতাম, কিন্তু আমি ঢুকি নাই। কারণ একটা মানুষের বাড়িতে ঢুকে তো আর ওকে খুঁজে বের করাটা খুব আমার কাছে একটু অন্যরকমই মনে হচ্ছিল। তো সেদিন যখন আমার ছাগলটা তাদের ওই গ্রামে ঢুকে গেছে, গ্রামের অনেকেই বলা বলি করতেছে যে আমার ছাগলটা নাকি তাদের গ্রামে ঢুকছে। শিরিনদের গ্রামে যেই সর্দার ছিল, কালু সর্দার, আমি তখন কালু সর্দারে বললাম যে সর্দার সাহেব, আমার ওই ছাগলটা আপনাদের বাড়ির ভিতরে ঢুকে গেছে, গ্রামে ঢুকে গেছে, আমার একটু ছাগলটা খোঁজার জন্য আপনাদের গ্রামে ঢুকতে হবে। কালু সর্দার বলল, তুই পাশের বাড়ির মানুষ, তা ঢুকলে সমস্যা কি, যা ঢুক। এটা বলার পরে আমি তখন এই ছাগল খোঁজার জন্য এই শিরিনদের বাড়িতে ঢুকলাম। ঢোকার পরে আমি শুধু ছাগলও খুঁজতেছি, আবার শিরিনকেও খুঁজতেছি। এরকম করতে করতে হঠাৎ করে নিয়ে শিরিনের সঙ্গে আমার দেখা হয়ে গেল। ওদের এলাকাতেই, মানে ওদের বাড়ির ভিতরে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি তখন বললাম যে শিরিন, ভালো আছো? এবং খুবই আশা নিয়ে ওরে বললাম। ও আমারে বলে, ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বললাম, জি আমিও ভালো আছি। তাই আমি বললাম, আমারে বলে কি খুঁজতেছেন? আমি বললাম, আমার ছাগলটা হারাই গেছে, এরকম এরকম গায়ের রং, আমার ছাগলটা দেখেছো? ও বলে, না না, আমি তো কোনো ছাগল দেখি নাই। তা আমি বললাম, শিরিন তুমি ঠিক আছো? তো আমারে বলে, ভাইয়া ঠিক আছে। তো ভাইয়া করে যখন বলতেছে, আমি আশেপাশে তাকাচ্ছিলাম, তো আশেপাশে তো কেউ নাই। তাহলে ও আমাকে এরকম করে কথা বলে না কেন? আগে তুমি করে কথা বলতো, আদর করে কথা বলতো, আর এখন ডিরেক্টলি ভাইয়া বলে সম্বোধন করতেছে। ঠিক বুঝতে পারতেছিলাম না যে ওর সম্বোধনটা এরকম চেঞ্জ হয়ে গেল কেন। আমি তখন বললাম যে, কী ব্যাপার শিরিন, কি হয়েছে তোমার? ও আমাকে বলে, কই ভাইয়া, কিছু হয় নাই তো। আমি বললাম, এখন আর তুমি বাঁশির সুর শোনার জন্য পুকুর পাড়ে যাও না, তোমাকে অনেক মিস করি, তোমাকে আর আগের মতো পাই না। ও তখন বলে, আপনি যে বাঁশি বাজান আমার খুব ভালো লাগে, তো আমি বাড়ি থেকে আপনার বাঁশির শব্দগুলো শুনি, খুব ভালো লাগে, তো ইদানিং মনে হয় বাজান না। আমি বললাম, বাজাবো কেমন করে, তুমি তো আর আমার বাঁশির সুর শোনার জন্য ওই হারিকেন পুকুর পাড়ে যাও না। ও তখন আমাকে বলে, হারিকেন পুকুর পাড়ে? আমি হারিকেন পুকুর পাড়ে কেন যাব? আমি বললাম, ও মা, তুমি না আগে আমার বাঁশির সুর শোনার জন্য হারিকেন পুকুর পাড়ে যাইতা? এটা বলার পরে ও তখন চোখগুলোকে একটু মানে রাগিয়ে ফেলে, মানে কপালটা একটু কুচকিয়ে কুচকিয়ে আমাকে বলে যে, আনোয়ার ভাই, এটা কি বলতেছেন? আমি কবে আপনার বাঁশির সুর শোনার জন্য দিঘির পাড়ে গেছিলাম, মানে পুকুর পাড়ে গেছিলাম? তখন আমার ভিতর মনে হলো, সত্যি কি তাহলে আমাদের কথোপকথনগুলো কেউ শুনতেছে? আমি আবারও ডাইনে বামে সামনে পিছনে তাকাচ্ছিলাম যে কেউ আছে কি না। দেখলাম যে না, আশেপাশে তো কেউই নাই। আমি তখন বললাম, কি ব্যাপার শিরিন, তুমি আমার সঙ্গে এরকম করে কথা বলতেছো কেন? আমাকে বলে, কই কীরকম করে কথা বলতেছি ভাই? আমি বললাম, আমি পুকুর পাড়ে বাঁশি বাজাইতাম, তুমি আমার কাঁধের উপরে মাথা রেখে বাঁশির সুর শুনতা, আর সেই তুমি বলতেছো তুমি কখনো পুকুর পাড়ে যাওই নাই, আমার বাঁশির সুর শোনার জন্য তুমি পুকুর পাড়ে যাও নাই, এই তুমি কেমন কথা বলছো আমাকে? ও তখন আমার দিকে তাকায় থেকে বলতেছে, ভাই, আমার মনে হয় কি বাঁশি বাজাইতে বাজাইতে আপনার মাঝে জিন পরি ঢুকে গেছে, আপনার শরীরে সমস্যা দেখা দিয়েছে, আপনার ডাক্তার দেখান, আর না হয় কোনো কবিরাজের কাছে যান। আমি কোনোদিনও বাঁশির সুর শোনার জন্য ওই পুকুর পাড়ে যাই নাই। এইটা বলার পরে ও তখন হেঁটে তার বাড়ির দিকে চলে যাচ্ছিল। আমি পিছন থেকে বেশ কয়েকটা ডাক দিলাম, শিরিন, ও শিরিন, দাঁড়াও, কিন্তু ও আর দাঁড়ালো না, ও দিব্যি হেঁটে চলে গেল। ও যখন চলে গেল তখন আমার ভিতরে প্রশ্ন জাগলো, আসলে কি, ও চলে গেল কেন? আর ওইগুলো অস্বীকার বা কেন করলো? আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, আশেপাশে তো কোনো মানুষ নাই, তাহলে আমার সঙ্গে তার ঘটে যাওয়ার ঘটনাগুলো সে অস্বীকার করার কারণটা কি? তখন পর্যন্ত কোনো কিছু বুঝতে পারলাম না। এবার ছাগলকে হারিয়ে, ছাগল না পেয়ে আমি বাড়িতে ফিরে চলে আসলাম। আমার ছোট বোন রাতের বেলায় সন্ধ্যার পরে গিয়ে কোত্থেকে জানি ছাগল নিয়ে আসছে। আমার তখন খাওয়া দাওয়া প্রায় বন্ধ, আমি খাওয়া দাওয়া করি না, ঘরের মধ্যে বসে আছি। কী ব্যাপার, শিরিন আমার সঙ্গে এরকম কেন করলো, কী কারণে করলো, আমি তো ঠিক বুঝতে পারতেছি না। এবং এমন করতে করতে আমি প্রায় প্রতি রাতে যাইতাম, বাঁশি নিয়ে যাইতাম, বাঁশি বাজাইতাম, কিন্তু শিরিন আর আসে না। একটা পর্যায়ে আমার মা আর আমার দাদি বুঝতে পারছে যে আমি মানসিকভাবে অনেকটা বিপর্যয়ের দিকে চলে যাচ্ছি।
আমার মা তখন আমারে বলল, কি ব্যাপার আনোয়ার, তোর কি হয়েছে? এবং তুই দিনকে দিন কেমন জানি হয়ে যাচ্ছিস, শুকিয়ে যাচ্ছিস, খাওয়া দাওয়া করিস না, কাজের প্রতি কোনো মনোযোগ নাই, কেমন জানি সবসময় একটু অন্য মনস্ক হয়ে থাকিস, কি হয়েছে মায়ের কাছে বলা যাবে? আমি তখন মাকেও কোনো কিছু বলি না। এবং এরকম করে অনেক দিন কেটে যাওয়ার পরে একদিন আমার দাদি আমাকে জড়ায় ধরে বলে, আনোয়ার কি হয়েছে তোর, তুই দাদির কাছে বল, দাদি তোকে সমস্ত সমস্যা থেকে সমাধান দিব, বল। আমি তখন দাদির মুখের দিকে তাকিয়ে থেকে বলতেছি, দাদি, একটা মানুষ না আমাকে ধোকা দিয়েছে এবং তার ওই ধোকাকে আমি পুরো বাঁকা হয়ে গেছি। আমার দাদি আমার বলে, কে তোরে ধোকা দিল? আমার রাজপুত্রের মতো নাতিরে কে ধোকা দিল? আমি বললাম, কে দিল শুনবা? ওই পাশের গ্রামের শিরিনা আক্তার। আমার দাদি বলে, বলিস কি, কোন শিরিনা? আমি তখন বাবার নাম বলার পরে দাদি চিনতে পারে। আমার দাদি বলে, এই শিরিনা তোরে ধোকা দিবে কেন? আমি বললাম, দাদি, আমি প্রতি রাতের বেলায় পুকুর পাড়ে বাঁশি বাজাইতে যাইতাম, আর ও এসে আমার সঙ্গে গুটিয়ে গুটিয়ে প্রেম করত। আর এখন ও আর আমার সঙ্গে প্রেমও করে না, আমার সঙ্গে দেখাও করে না, আর ও পুকুর পাড়ে আসেও না। দাদি আমার বলে, ওই শিরিনের সঙ্গে তোর প্রেম আছে, তাহলে তোর সমস্যা নাই, তুই যদি চাস তা শিরিনকে তোরে বিয়ে করাই দিব। আমাদের ওই বয়সে, খুব কম বয়সে ছেলেমেয়েদের বিয়ে হয়ে যেত। এখন দেখা যায় 20 বছর, 25 বছর, 30 বা 40 বছরও ছেলেমেয়েরা বিয়ে করে না, কিন্তু আমাদের বয়সটাতে দেখা যেত একেবারে কম বয়সে বিয়ে হয়ে যেত। তো আমার দাদি তখন বলতেছে যে, তাহলে আমি তোরে শিরিনরে বিয়ে করাবো, এগুলো বলতেছে। তো বলা বলির একটা পর্যায়ে দাদি তখন শিরিনের পরিবারে প্রস্তাব পাঠায়, মানে আমার কাছে শিরিনকে বিয়ে দিবে এইরকম বিষয় নিয়ে। যখন শিরিনের পরিবারে আমার বিয়ের প্রস্তাব পাঠানো হয়, শিরিনের বাবা মা যদিও রাজি হয়, কিন্তু এই বিয়েটাকে শিরিন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। এবং শিরিন প্রত্যাখ্যান করার পরে আমি খুব রেগে গেলাম, কি ব্যাপার, আমার সঙ্গে এত প্রেম, এত ভালোবাসা, আজকে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে শিরিন কেন আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলো? এরপর যখন কথা বলতে যাচ্ছিলাম, আমার দাদির সঙ্গে, আমার দাদি খুব চালাক মানুষ ছিল। গ্রামের কিছু মহিলা থাকে না যারা অনেক চতুর হয়, আমার দাদি এরকম চতুর একজন মানুষ ছিলেন। দাদি তখন আমারে বলতেছে যে, নাতিরে, আসলে তো সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম, সর্বনাশ দাদি? তা কী সর্বনাশ হয়েছে? দাদি আমারে বলতেছে, আমি তোরে যে শিরিনকে বিয়ে করাতে চাচ্ছিলাম, আর তুই যে বললি শিরিন তোর সঙ্গে পুকুর পাড়ে যাইতো, তুই বাঁশি বাজাইতি, তোর কাঁধে মাথা রেখে বাঁশির সুর শুনতো, সবই ঠিক আছে, কিন্তু শিরিন হঠাৎ করে তোকে ভুলে যাওয়ার একটা বড় কারণ রয়েছে। আমি বললাম, কারণ? তা কিসের কারণ? দাদি আমাকে বলে, এই মেয়েটাই তাদের বাড়িরে তার চাচাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে, আর ওই চাচাতো ভাই বেকার রাস্তায় ভবু করে বেড়ায়, চাচাতো ভাইয়ের সঙ্গে এই মেয়ে প্রেম করে, যার কারণে মেয়ে তোর কাছে বিয়ে বসতে রাজি হচ্ছে না। এ তো একটা দুর্চরিত্রা মেয়ে, এমন মেয়েকে আমি আমার নাতিকে বিয়ে করাবো না। এই মেয়েরে যদি আমার নাতিকে বিয়ে করাই, তবে আমি নাতির পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমি তখন দাদিরে বললাম, দাদি, তুমি কি বলতেছ? আমি তোমার কথাবার্তা কোনো কিছুই বুঝতেছি না। যে শিরিন রাতের পর রাত আমার কাঁধে মাথা রেখে আমার মুখে ভালোবাসার গল্প শুনতো, আজকে সেই শিরিন অন্য কারো হয়ে গেছে। দাদি, আমি মানতে পারতেছি না। ভাই, বিশ্বাস করেন, সে সময় মনে হয় শিরিনের প্রতি আমার ভালোবাসা আরও বেশি বেড়ে গেল। আগে আমি শিরিনকে ভালোবাসতাম, এটা সত্য, তবে এখন মনে হয় যেন আমি শিরিনকে আরও বেশি ভালোবেসে ফেলেছি, যখন আমি বুঝে গেলাম যে শিরিন অন্য কারো হয়ে যাচ্ছে। আমি তখন প্রচুর পাগলামি করতে শুরু করলাম। বারবার শিরিনকে বুঝাচ্ছিলাম আমার জীবনে ফিরে আনার জন্য। দাদিকে বলতেছি, পাগলামি করতেছি, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি। আমার মা বলতেছে, আমার দাদি বলতেছে, আবার ঢাকা থেকে আমার আব্বা আসতেছে, আব্বাও বলতেছে এই মেয়েটা ভালো হবে না। এবং তাদের গ্রামে এই মেয়েটাকে নিয়ে অনেক বাজে কথাবার্তা আছে। মেয়েটা রাতের বেলায় এখানে সেখানে মাছ ধরতে যাইতো, খোলা চুলে ঘুরে বেড়াতো, এবং গ্রামের খুবই চঞ্চল্য একটা মেয়ে ছিল, না কাউকে মানতো, না কাউকে শুনতো। এই মেয়ের যা করতে মন চাইতো এই মেয়ে তাই করতো, কাউকে কোনো কিছুতে মেয়েটা পরোয়া করতো না। তাই তো সবাই বলা বলি করতেছে যে এমন মেয়েকে বিয়ে করলে আমার পুরো জীবনটাই ধূলিসাৎ হয়ে যাবে। এবং সবাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মানা করতেছে শিরিনকে বিয়ে করার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় শিরিন যেন আমার দেহের অক্সিজেন। জীবনে যদি কাউকে বিয়ে করতেই হয়, তবে আমি শিরিনকেই বিয়ে করব। আমি শিরিন ছাড়া অন্য কোনো কিছু আর চিন্তাই করতে পারি না। একরকম শিরিনের জন্য পাগল হয়ে গেলাম। দাদিকে বারবার বলতেছি, ও দাদি, তুমি যদি আমার এই শিরিনরে বিয়ে না করাও, তো আমি আত্মহত্যা করব, গলায় ফাঁস দিব, আমি এই করব, আমি সেই করব। এগুলো বলার পরে শেষ পর্যন্ত শুধু আমার জীবনের কথা চিন্তা করে আমার দাদি তখন আমার মায়েরে বলল, বউগো, সব কিছু ভুলা যাও, আগে আমগো আনোয়ার বাইসা থাকুক, আনোয়ার যদি মরিয়ে যায় তবে আমরা টাকা পয়সা আর
এসব দিয়া কি করব, কিছুরই দরকার নাই। আনোয়ার যদি শিরিনরে বিয়ে করতে চায় জেনে শুনে, তবে আমরা শিরিনরে আনোয়ারে বিয়ে করাবো। আমার দাদি এই কথা সাফ সাফ আমার মাকে বলে দিল। আমার দাদি যখন মায়ের এই কথা বলল, আমার মা তখন অনেকটা চুপ হয়ে গেল। অনেক ক্ষেত্রে দেখা যায় আমার দাদির কথা আমার মা অক্ষরে অক্ষরে পালন করে। আমার দাদি কোনো কথা বললে আমার মা সেই কথা ফেলে না। দাদির ওই দেওয়া কথায় আমার মা তখন বলল যে ঠিক আছে, আপনি যদি ভালো মনে করেন তাহলে এটাই করেন, শিরিনের সঙ্গে আনোয়ারের বিয়ে করাই দেন। শিরিন তো আমাকে বিয়ে করার জন্য রাজি না, তারপরও শিরিনের পরিবার সম্পূর্ণ জোরপূর্বক জোর খাটিয়ে তখন শিরিনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয় এবং আমাদের বিয়ে হয় পারিবারিকভাবে, যেভাবে অনুষ্ঠান করে বিয়ে হওয়া দরকার ঠিক সেভাবেই বিয়ে হয়। আমি তখন শিরিনকে বিয়ে করে আমার ঘরে নিয়ে আসি। বাসরঘর প্রতিটা পুরুষের জন্য হয় একটা ভালো রাত্রি। এই রাত্রিতে একটা পুরুষ তার স্ত্রীকে সারা জীবন কিভাবে থাকবে সেই পরিকল্পনা করে। কিন্তু আমার বাসরঘর ছিল একটা ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধের মতো। সে রাতে শিরিন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে, আমার গায়ে পর্যন্ত হাত তোলে, আমাকে বলে তুই আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আমাকে কেড়িয়ে আনছিস, আমাকে চিনিয়ে আনছিস, তুই কোনোদিনও আমার শরীর পাবি না, আমি তোর সঙ্গে আমি তোরে কোনোদিনও ভালোবাসবো না। আমি তখন বলি, শিরিন আজকে তো আমাদের বাসর রাত, এই বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই, আমাকে গালাগালি করো, আমার গায়ে হাত তোলো এবং তুমি যা খুশি তাই করো, কিন্তু শিরিন তোমাকে শুধু আমি একটা প্রশ্ন করি, তুমি কেন এমন করতেছো? শিরিন তুমি তো জানো, তুমি তো সবই জানো, রাতের পর রাত তুমি দিঘির পাড়ে এসে আমার কাঁধে মাথা রেখে তুমি ভালোবাসার গল্প শুনতা। আমাদের মাঝে রোমাঞ্চকর প্রেম ছিল, ভালোবাসা ছিল। আজকে হঠাৎ করে এমন কি হয়ে গেল শিরিন যে তুমি মুহূর্তের মাঝে সব কিছু ভুলে গেলা? তোমার চাচাতো ভাইয়ের ভালোবাসা তোমার কাছে এতটাই বড় ছিল যে আমার ওই পুকুর পাড়ে তিল তিল করে ফুটা শাপলা কলিগুলোকে তুমি এইভাবে ছিঁড়ে ফেলে দিচ্ছ? ও তখন আমার দিকে তাকায় বলে, আমি তো আমার বাবা মাকে আগেই বলেছিলাম, মানে শিরিন বলে, আমি তো আমার বাবা মাকে আগেই বলেছিলাম আনোয়ারের মাথায় সমস্যা আছে, আনোয়ার ভাই মানুষ নয়, উনি একজন পাগল। তা আমার বাবা মা তারপরও জেনে শুনে কেন একটা পাগলের কাছে আমাকে বিয়ে দিল আমি জানি না। ও তখন আমাকে কান্না করে করে বলে, ভাই রে, আমি কোনো দিনও পুকুর পাড়ে যাই নাই এবং কোনো দিনও আপনার কাঁধে মাথা রেখে আমি বাঁশির সুর শুনি নাই। আপনি এসব কী কথা বলতেছেন? আপনার কথা যত শুনতেছি আমার শরীরটা মনে হয় ততটাই রেগে ফেটে যাচ্ছে, আমি সত্যি আর পারতেছি না। আমি তখন বললাম, দেখো শিরিন, আমার সাথে এমনটা করো না। আমি বুঝতেছি যে শিরিন এরকম শুধু এইমাত্র করতেছে, শিরিন তার চাচাতো ভাইয়ের কাছে চলে যেতে চায়, তাই তো আমার পুরনো ভালোবাসাগুলোকে শিরিন অস্বীকার করতেছে, আমার সঙ্গে থাকবে না, আমার কাছ থেকে চলে যাবে, শুধুমাত্র এই জন্যই ও এমনটা করতেছে। আমি তখন তারে আর কিছুই বললাম না, না বলে খুব কষ্টের মাঝে আমার বাসর ঘরের গল্প শেষ করলাম। বাসরের পরে শুরু হলো অন্য অত্যাচার। শিরিন না আমার মাকে মানে, না আমার বোনকে না আমার দাদা দাদিরে মানে, ও কাউকেই মানে না। একটু থেকে একটু হলে তাদেরকে তেড়ে আসে মারার জন্য, বারবার রাগ করে তার বাপের বাড়িতে চলে যায়। কোনো সময় আমার মা, কোনো সময় বাবা, কোনো সময় দাদা দাদি অথবা আমার ছোটো বোন গিয়ে বুঝিয়ে শুনিয়ে হাতে পায়ে ধরে ওরে নিয়ে আসে। ও কোনোভাবে আমার সংসার করতে চায় না, ও সাফ সাফ আমাকে বলে দিয়েছে ও আমার সংসার করবে না, এবং এরকম রাগারাগি করে ও তার বাপের বাড়িতে চলে যায়, আর আমার বাড়িতে আসে না। ভাই তখন আমি পাগলের মতো হয়ে যায়, আমার কোনো কিছুই ভাল লাগে না। যাকে আমি এতটা ভালোবাসছিলাম, বিয়ে করছিলাম, সে এইভাবে আমাকে ছেড়ে চলে গেল। কেন সে আসে না, কী কারণে আসে না, এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পেলাম না। একটা পর্যায়ে রাস্তার মধ্যে আবারও ভোবো করে ঘুরতে থাকি এবং বিভিন্ন ধরনের আমাদের এলাকাতে অনেক ছেলেফেলে আছে যারা মোটামুটি নেশার সাথে জড়িত। ওদের সঙ্গে আমি বিভিন্ন রকমের নেশা শুরু করেছি এবং এই জিনিসটা আমার আব্বা তখন বুঝতে পারে। এবং আব্বা যখন বিষয়টা বুঝতে পারে, আব্বা তখন করলো কি, আমার মাকে বলল যে ও তো বাড়িতে থাকলে খারাপ হয়ে যাবে, যেহেতু ওর বউ চলে গেছে আর বউ ফিরে আসতেছে না, একটা কাজ করো, ওরে আমার সঙ্গে ঢাকায় দিয়ে দাও। আমি ঢাকায় নিয়ে যাই, ঢাকায় নিয়ে দেখি কোনো একটা কাজে কামে লাগিয়ে দেওয়া যায় কি না। যদি কোনো একটা কাজ কামেও লেগে যায় তাহলে ওর ভিতরে আর কোনো খারাপই কাজ করবে না, ও ভালো হয়ে যাবে। ওরে দেখি কোনো একটা কাজে কামে লাগিয়ে দেওয়া যায় কিনা। আমি বলেছি আমি যাব না, তারপরও জোর করে আমাকে তখন তারা আমাকে নিয়ে যাবে। এরপরে আমার বাবা তখন আমাকে সাথে করে রাজধানী শহর ঢাকাতে নিয়ে গেল। জীবনে এই প্রথম আমি রং বেরঙের শহর ঢাকা দেখলাম। সেখানে গিয়ে আমার বাবা যে কোম্পানিতে কাজ করতো, সেই কোম্পানির একটা ছোট্ট রুমের মধ্যে আমি আর বাবা তখন থাকতে শুরু হয় আমার শহরের জীবন। বাবার রুমে দীর্ঘদিন ধরে থাকতেছে, কোনো কাজ কাম পাই না, কোনো কিছুই করি না। তখন কিন্তু শরীরে কোনো তাবিজ তো মানে এসব কিচ্ছু রাখি নাই, সব কিছু খুলে ফেলেছি, স্বাভাবিক জীবনযাপন করতেছি।
একটা পর্যায়ে আমার আব্বা তখন সেই যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানিতে আমাকে তখন কাজে লাগিয়ে দেয়। আমার বাবার ওই ফ্যাক্টরিটা ছিল চামড়ার ফ্যাক্টরি, মানে গরুর যে চামড়া হয় সেই চামড়ার ফ্যাক্টরি, তারা জুতো বানাইতো। তো চামড়ার ফ্যাক্টরিতে ঢোকার পরে আমি গন্ধ নিতে পারতেছিলাম না, আমার বারবার ভূমি আসতেছিল। ওই ফ্যাক্টরিতে একদিন কাজ করে আমি 3 দিন ঘরের মধ্যে শুয়ে থাকা লাগতেছে, মানে বাসা থেকে বেরোতে পারি না, এত বিশ্রী গন্ধ চামড়ার, এসব নিতে পারি না। তা অনেক দিন ধরে কাজ করি, একটা সময় কাজ ছেড়ে দিলাম। আব্বারে বললাম যে আব্বা আমি আর কাজ করতে পারবো না, আমি এই কাজ করতে পারতেছি না, আমার ভিতরে প্রচণ্ড খারাপ লাগতেছে, আমি এটা পারি না। এই সমস্ত কিছু বলার পর একটা সময় আব্বা বলল যে ঠিক আছে, তুই যেহেতু পারিস না তাহলে এই কাজ আর করতে হবে না। আব্বা তখন আমাকে একরকমের কাজ থেকে সরাই দিল। তখন আমি বিয়ে করা অনেক বড় একটা সওয়াল আমার বাপের উপরে খাচ্ছিলাম। তো এইটা আসলে আমার কাছে ভালো লাগতেছিল না। আব্বাকে সবসময় বলতাম যে আব্বা অন্য কোথাও যদি কাজ পাওয়া যায় তাহলে আমার একটা কাজ দিয়ে দেন, আমার এই সমস্ত আর ভালো লাগে না, আমি তো এখানে কাজ করি না আর কয়েকদিন বা আপনার ঘাড়ের উপরে বসে বসে খাবো। এইভাবে বলার পরে আব্বার এখানে কাজ করে আমার আব্বার এক বন্ধু হয়, বন্ধুর ছেলে তখন আমার আব্বাকে বলে যে সে আমাকে নাইট গার্ডে চাকরি দিতে পারবে। আমাকে বললো যে আমাকে নাইট গার্ডে চাকরি দিবে, নাইট গার্ডে চাকরি করার জন্য। তো এটা বলার পরে আমার আব্বা বলে যে ঠিক আছে, ও তো দেখতে শুনতে লম্বা টম্বা আছে, হয়তো পড়াশোনা নাই কিন্তু দেখতে শুনতে তো ভালো আছে এবং ও সহজেই নাইট গার্ডে চাকরি পেয়ে যাবে, একটা কাজ কর ওরে নাইট গার্ডে দিয়ে দে। এই কথা আমার আব্বা তার বন্ধুর ছেলেকে বলার পরে ওনার নাম ছিল এবায়দুল্লাহ। তো এবায়দুল্লাহ ভাই তখন আমাকে নিয়ে যায়। এই সর্বপ্রথম উনি আমাকে একদিন শুক্রবারে সকালবেলা নিয়ে যায়, দুজনে একসঙ্গে জুমার নামাজ পড়ার পরে যে মালিকের বাসায় আমাকে কাজ দেবে সে মালিকের বাসায় তখন আমাকে নিয়ে যায়। তো মালিকের বাসায় নিয়ে যাওয়ার পরে মালিক তখন আমাকে দেখে, আমি তো দেখতে শুনতে লম্বা, ফর্সা, সর্বদিক থেকে বেশ ভালোই ছিলাম, খুবই ফিটপাট ছিলাম। মালিক আমাকে দেখার পর বলতেছে তুমি কি নাইট গার্ডে চাকরি করবা? আমি বললাম জি করব। তো মালিকটা দেখতে শুনতে খুব ভালো ছিল, অনেকটা রোমান্টিক টাইপের মনে হলো। ওনার ঘরের ভিতরে বিভিন্ন ধরনের ফার্নিচার বা সব কিছু দেখে মনে হলো যে মালিকটা আসলে অনেক ভালো মনের মানুষ। তো আমারে বলল তুমি কি চাকরি করবা? আমি বললাম জি হ্যাঁ করব। পরে বলে ঠিক আছে, যদি করো আমি তোমাকে কাজ দিব, তবে একটা কথা মাথায় রাখতে হবে, কাজকে তুমি খুব ভালোভাবে প্রাধান্য দিতে হবে, আমার কাজ ছেড়ে যাওয়া যাবে না। আমি যে না, আপনি আপনার কাজ ছেড়ে কেন যাব, আমি অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করব। বলে হ্যাঁ, যদি মনোযোগ দিয়ে তুমি কাজ করতে পারো তাহলে ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে কিন্তু। আমি যে ঠিক আছে, আমি মনোযোগ দিয়ে কাজ করব। পরে উনি আমাকে ওনার বাসায় নাইট গার্ডে চাকরি দিল। ওনাদের বিল্ডিংটা ছিল 6 তলা, মালিক থাকতো দোতলায়, উপরে আর নিচে থাকতো ভাড়াটিয়ারা। এই জায়গাটা ছিল মিরপুরের একটা এরিয়া। সে সময়টাতে এই বিল্ডিংটা যখন বানিয়েছে আশেপাশে তেমন কোনো বিল্ডিং ছিল না। এই জায়গাটা একটু যেটা বলতে গেলে একটু জনশূন্য মতোই ছিল। দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন মাদক সেবনকারীরা এই জায়গাটাকে বেছে নিত, তারা এই আশেপাশে মাদক সেবন করতো। এই জন্য আমাদের ওই মালিক বলল যে তোমাকে খুব ভালোভাবে কাজ করতে হবে, এখানে কাজে কোনো গাফিলতি করা যাবে না। অথবা বিভিন্ন ধরনের মাদক সেবীরা আসে, তারা রাতের বেলা এসে গেট ধাক্কাবে, এদেরকে পিটাইতে হবে, যদি না মানে থানাতে কল দিতে হবে, পুলিশ আনতে হবে, আমাকে এই ধরনের কথাবার্তা বলে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি যেভাবে বলেন আমি সেভাবে কাজ করব, আপনি আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। তো উনি তখন বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি তাহলে কাজ করো। তো এইটা বলার পরে তখন তিনিই আমাকে এই কাজে লাগিয়ে দেয়, নাইট গার্ডে চাকরিতে লাগিয়ে দেয়। এবং আমি আমার আব্বুর সঙ্গে কথাবার্তা বলি, আমার পোশাক আশাক সব কিছু ঠিকঠাক করে উনি বানিয়ে দেয় এবং আমি তখন শুরু করি নাইট গার্ডের চাকরি। তো বিল্ডিংটা তখন পুরোপুরিভাবে ভাড়া হয়ে গেছে। যদিও ওই এলাকাতে মানুষজন কম ছিল, কিন্তু এই বাড়ির ভাড়া জায়গা হিসাবে একেবারেই কম ছিল। ভাড়া কম থাকার কারণে দেখা যায় যারা শহরে বন্দরে চাকরি করে তারাও এই জায়গাটা বেছে নিয়েছে। একে তো ভাড়া কম, তাছাড়া শহর থেকে একটু দূরে, একটু গ্রাম্য পরিবেশ বা ঠান্ডা বাতাস, সব কিছু যেন অর্গানিক, এইটা মনে করেই তারা তখনই এই বিল্ডিংটা চুজ করে এবং ভাড়া পুরোপুরি সবার হয়ে যায়। তো আমি তখন বেশিরভাগ সময় গেটে বসে থাকতাম। হয়তো দিনের বেলায় খুব বেশি একটা কাজ থাকতো না, যেহেতু নাইট গার্ড আমি একজনই ছিলাম, আর কোনো নাইট গার্ড ছিল না। তো রাতের বেলায় আমি নাইট গার্ডে চাকরি করতাম এবং দিনের বেলায় ঘুমাতাম, সারাটা দিন ঘুমাতাম, একেবারে সকাল থেকে বিকাল অবধি ঘুমাতাম। বিকেলে একটু হাঁটাহাঁটি করে সন্ধ্যার পরে তখন গেটে বসে যেতাম, কারণ আমার মূল কাজ ছিল যাতে কোনো মাদক সেবনকারী গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে না পারে। অনেক পোলাপাইন, পুরুষ মহিলা অনেকেই মাদক নিয়ে এই বাড়ির মধ্যে ঢুকে যায়। এইটা পাহারা দেওয়া, গেট পাহারা দেওয়াই ছিল আমার প্রধান কাজ। যাই হোক, আমি তখন এখানে বসে থাকতাম, গেট পাহারা দিতাম। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে কাটতেছে।
আমি আবার এর মাঝে আবার ছুটিতে গেছি, বাড়িতে ছুটিতে গেছি। আমার বউয়ের সঙ্গে মানে শিরিনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবে, শিরিন আমার সংসার করবে না, ওকে ছেড়ে দিতে হবে, ওই মামলা মোকদ্দমা নিয়ে আমি আবার বাড়িতে গেছি 2বার। তো দ্বিতীয়বার যখন গেছিলাম ওই সময় যাওয়ার সময় আমি আমার বাঁশিগুলোকে নিয়ে আসছিলাম, কারণ বাঁশির সঙ্গে তো আমার একটা ইমোশন আছে, আমার একটা প্রেম আছে। এই প্রেম থেকে আমি তখন আমার বাঁশিগুলোকে নিয়ে আসি। ঢাকা থেকে রংপুরে যাই, রংপুরে গিয়ে তখন বাঁশিগুলোকে নিয়ে আসি। তো বাঁশিগুলোকে নিয়ে এসে বাঁশিগুলো বাজাতে ভয় পাচ্ছিলাম, মানে বাঁশি বাজাতে মূলত ভয় পাচ্ছিলাম যে মালিক যদি আমাকে চাকরি থেকে বের করে দেয়। কারণ ঢাকা শহর, এটা তো আর গ্রাম না, গ্রামের মধ্যে দেখা যায় ফাঁকা জায়গা এবং সেখানে বাঁশি বাজালে গ্রামের মানুষ খুশি হয়। কিন্তু ঢাকা শহরে উঁচু উঁচু বিল্ডিংয়ে থাকা মানুষগুলো, তারা কি আমার বাঁশির সুর শুনে খুশি হবে, নাকি আমাকে তাদের ওই বাসা থেকে বের করে দিবে, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। একবার মন বলতেছিল না একটু বাঁশি বাজাই, সবাইকে শোনাই। আবার নিজে নিজেই মনে হচ্ছিল না জানি বাঁশি বাজালে আমি আবার বড় ধরনের কোনো বিপদে পড়ে যাই। এইভাবেই ধরেন তখন সময়গুলো কাটতেছিল। এই দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে একদিন রাতের বেলায় আমি সিদ্ধান্ত নিলাম যে দূর চাই, যাই হোক আমি একটু বাঁশি বাজাবো। তো রাতের বেলায় আমি একটু বাঁশি বাজাইছি, বেশি না। তো বাঁশি বাজাইছি, সেদিন কিছু হয় নাই। এর 2 দিন পরে একদিন দিনের বেলায় বৃষ্টি হচ্ছিল, আমার ঘুমটা ভেঙে গেছিলো। যখন বৃষ্টি হচ্ছিল, বাইরে প্রচণ্ড বাতাস ছিল, সেদিন আমি নাইট গার্ডে যে রুম ছিল গেটের পাশে ওই রুমের ভিতরে আমি তখন একটু বাঁশিতে ফু দিলাম। তো সেদিন সম্ভবত আমার বাঁশির সুর আমার বিল্ডিংয়ের যে বাড়িওয়ালা সে সম্ভবত শুনতে পাইছে। সে সন্ধ্যার সময় আমার গেটে আসছে, গেটে এসে আমাকে বলে যে আনোয়ার, আজকে দুপুরবেলা কে বাঁশি বাজাইছিল? তা আমি মনে করছিলাম হায় আল্লাহ, মনে হয় আজকে আমার চাকরি শেষ, আমি মনে হয় আজকে আমার গ্রামে চলে যেতে হবে, যেহেতু উনি আমার বাঁশির সুর শুনে গেছে, উনি তো আর আমাকে কাজে রাখবে না। আমি তখন বললাম, মালিক বেয়াদবি নেবেন না, রাতের বেলায় আমি একটু বাঁশি বাজাইছিলাম। উনি আমাকে বলে, তুমি বাঁশি বাজাইতে পারো? আমি বললাম, জি মালিক, আজকে একটু বাজাইছিলাম, ভালোই লাগছিল। পরে বলে, আসলেই তো অবাক হয়ে গেলাম, তোমার বাঁশির সুর সত্যি অনেক মধুর, তুমি এত সুন্দর করে বাঁশি বাজাও, শুনে না আমার অন্তরটা ভরে গেল। তুমি কি গ্রামে বাঁশি বাজাইতা? আমি বললাম, জি মালিক, আমি গ্রামে বাঁশি বাজাইতাম এবং আমার গ্রামে আমি খুব ভালো একজন বংশীবাদক ছিলাম। উনি বলে, আমার গ্রামের বাড়ি ছিল বরিশালে, এবং ওই গ্রামের বাড়িতে আমি যখন রাতের বেলায় যাইতাম, আমাদের পাশের বাড়ির এক কাকা ছিল, উনি বাঁশি বাজাইত। রাতের বেলায় দক্ষিণের জানালা খুলে ওনার মধুর সুরের বাঁশির সুর শুনতে শুনতে আমি ঘুমিয়ে যেতাম। আজ অনেক বয়স হয়েছে, ইট আর সিমেন্টের মাঝে এখন ঘুমাই, বাইরের কোনো শব্দ ঠিক তেমনটা আসে না। কিন্তু আজকে দুপুরবেলা যখন ব্যালকনিতে বসলাম, তোমার ওই ঠান্ডা বাঁশির সুর সত্যি আমার মন কেড়ে নিয়েছে। আমারে বলে, আনোয়ার, আমি তোমার বেতন প্রয়োজনে আর একটু বাড়াই দিব, তারপরেও রাতের বেলায় গিট পাহারার পাশাপাশি তুমি একটু বাঁশি বাজাবা, আমি তোমার বাঁশির সুর শুনতে শুনতে ঘুমোতে যাব। কি বাজাবা তো? আমি মালিককে বললাম, মালিক, আমি যদি বাঁশি বাজাতে পারি, আমার মনের ভিতর অনেক ময়লা জমে আছে, অনেক কষ্ট জমে আছে, হয়তো বাঁশির সুরে সুরে আমার সেই কষ্টগুলো মিলিয়ে যাবে। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি অবশ্যই বাঁশি বাজাবো এবং আমি বাঁশি বাজিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে দিব। উনি তখন বলল, ঠিক আছে, তাহলে আমি আজকে রাতেই তোমার বাঁশির সুর শুনতে চাই। সেদিন রাতে আমি তখন এই বাঁশিতে সর্বপ্রথম ফু দিলাম। বাঁশির ওই সুর শুনে আমার মালিক ভীষণ খুশি হলো। পরের দিন আমাকে 500 টাকার একটা কসকসের নোট দিল। আমারে বলল, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য প্রথম উপহার। এরপরে আমি প্রতি রাতেই বাঁশি বাজাইতাম। মালিকের মন জয় করার জন্য রাত্র 12টা কি 11টা বাজে আমি বাঁশিতে ফু দিতাম। প্রায় সারা রাত আমি বাঁশি বাজিয়ে যেতাম। শুধু আমার মালিক নয়, আমার বিল্ডিংয়ে থাকা প্রতিটা মানুষ আমার বাঁশির সুর শুনে খুশি হয় এবং সবাই আমাকে আগে যতটা না ভালোবাসতো, আমার কণ্ঠে ওই মধুর বাঁশির সুর শুনে তারা সবাই আমাকে আগের তুলনায় অনেক বেশি ভালোবাসতে শুরু করে দিয়েছে। আমাকে বলে যে, আনোয়ার, তুমি এত মধুর সুরে বাঁশি বাজাও, তোমার এই বাঁশির সুর শুনে সত্যি হৃদয় ভরে যায়। সবার ভালোবাসা নিয়ে গ্রাম্য ছেলে আনোয়ার আমার দিনগুলো এমন করেই সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। এভাবে সময়গুলো কাটতে কাটতে বেশ অনেকগুলো দিন পরে একদিন চাঁদের আলোতে, চন্দ্রিমা রাতের বেলায় আমি গেটের ভিতরে বসে বাঁশি বাজাচ্ছিলাম। চাঁদের আলো থাকার কারণে চারপাশটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, খুব ক্লিয়ার দেখা যাচ্ছিল। আমি হঠাৎ করে আমার মালিকের বিল্ডিংয়ের ছাদের উপর তাকিয়ে দেখলাম যে সাদা পোশাক পরিহিত কি একজন ওখানে দাঁড়ায় আছে। তো আশেপাশে তার কোনো বিল্ডিং নাই, এই একটাই বিল্ডিং। তো বিল্ডিংয়ের ছাদের উপরে এত রাতের বেলায় কে উঠবে ঠিক বুঝতে পারতেছিলাম না। দেখে মনে হলো একটা মেয়ে হবে,
যার মাথার চুলগুলো ছাড়া এবং শরীরে একটা সাদা পোশাক পরা অবস্থায়। তো মানে আমি একবার চিন্তা করতেছি হয়তো এমনও হতে পারে যে কোনো ভাড়াটিয়ারা উঠতে পারে, এরকমটা মনে হতে পারে। তো আমি যখনই বাঁশি বাজানোটা বন্ধ করে দিলাম, আস্তে আস্তে দেখলাম যে মানুষটা আর একটু মনে হয় যেন বাতাসের সঙ্গে মিশে গেল। তো এটাই মনে করলাম যে সম্ভবত কেউ না কেউ ওখানে মানে বাসার ভাড়াটিয়ারা কেউ মনে হয় উপরে উঠছিল। তো সকাল যখন হয়ে গেল, আমি সিঁড়ি বেয়ে আস্তে আস্তে করে ছাদের দিকে যাচ্ছিলাম যে কে ওখানে গেছে রাতের বেলায় এটার খবর নেওয়ার জন্য। কিন্তু ভাই ছাদের গেটের কাছে যাওয়ার পর দেখতে পাই যে গেটটা তালা মারা, মানে ভিতর থেকে গেটটা তালা মারা। তো ভিতর থেকে যখন গেটটা তালা মারা, আমি যতটুকু জানি যে গেটের চাবি আমার কাছে আছে। তো আমার কাছে মনে হলো আমার মালিক মনে হয় গেটের চাবি আমাকে দেওয়ার পাশাপাশি এই এলাকার বা এই বিল্ডিংয়ের অন্য কাউকে দিয়েছে। তা না হলে রাতের বেলায় কিভাবে ছাদে উঠবে, এটা তখন আমার কাছে মনে হলো। যাই হোক, এভাবেই সেই দিনটা কেটে গেল। আমি আর কোনো কিছু মানে সে রাতটা কেটে গেল, আমি এটা নিয়ে কোনো কথাবার্তা বললাম না, কারোর সাথে কিছু বললাম না। এরপরে রাতে আমি যখন একইভাবে আবারও বাঁশিতে ফু দিচ্ছিলাম, আমি তাকিয়ে দেখলাম বাঁশিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যেন কেউ একজন আসমান থেকে এই মানে বিল্ডিংয়ের ছাদের উপরে লাফ দিয়ে নেমে আসে। তো সেদিনও চাঁদের আলো ছিল এবং আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম যে কেউ একজন এই বিল্ডিংয়ের ছাদের উপর দাঁড়িয়ে আছে, যে কিনা আকারে অনেকটা লম্বা, যার শরীরে সাদা পোশাক এবং মাথার চুলগুলো ছেড়ে দেওয়া। চিন্তা করলাম কী হতে পারে। ওই দিন আমি আমার বুকে একটু সাহস নিয়ে আস্তে আস্তে করে উপরের দিকে যাচ্ছিলাম, মানে এইটা কে তা দেখব। দেখার জন্য যখন উপরের দিকে যাচ্ছিলাম, সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে গেটটা ভিতর থেকে তালা মারা। যখনই গেটটা দেখলাম ভিতর থেকে তালা মারা, আমি শিওর ছিলাম যে অবশ্যই এটা কোনো মানুষ না, অন্য কিছু হতে পারে। আমি তখন বুকের সাহস নিয়ে এই গেটের তালাটা খুললাম। গেটের তালাটা খোলার পরে যখন বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে মানে ছাদের উপরে গেলাম, ওখানে দেখতেছি কেউই নেই, একেবারে ফাঁকা। অথচ আমি নিচ থেকে ক্লিয়ার দেখেছি যে একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে। মানুষের কোনো সেটু নয়, আমি পুরোপুরি একটা মানুষকে দেখেছি, একটা মেয়েকে দেখেছি। বাট এখন দেখতেছি যে নাই, কেউই নাই। আমি তখন আস্তে আস্তে করে আবার উপর থেকে নিচের দিকে নামতে শুরু করলাম এবং একটা সময় গেটের কাছে গেলাম এবং গেটে যাওয়ার পরে আমি আবারও বাঁশিতে ফু দিলাম। আবার যখন বাঁশিতে ফু দিলাম, একইভাবে আমি আবারও দেখলাম যে এটা আবারও সেম জায়গায় এসে দাঁড়াইছে, মানে একই জায়গায় তখন দাঁড়িয়ে আছে। তখন আর আমার বুঝতে বাকি ছিল না যে এটা কোনো মানুষ নয়, এটা সেই পরী, যেই পরীর প্রত্যাশায় আমি আমার জীবনের এতগুলো সময় কাটিয়েছি। আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা একটা পরী, কিন্তু আমি যখনই ছাদে যাই তখনই সে অদৃশ্য হয়ে যায়, তখনই সে ভ্যানিশ হয়ে যায়। আমি তখন আর তাকে দেখতে পাই না। নিচে নিচে চিন্তা করতেছিলাম এই পরীটাকে আমার ধরতেই হবে, এই পরীর সঙ্গে আমার কথা বলতেই হবে। এবার আমি করতাম কি, যখনই সিদ্ধান্ত নিলাম যে আমি বিল্ডিংয়ের ছাদে গিয়ে বাঁশি বাজাবো, যে জায়গাটার মধ্যে পরীটা বসতে দেখেছি বা দাঁড়িয়ে থাকতে দেখেছি, আমি সেই জায়গার ভিতরে গিয়ে বাঁশি বাজাবো। মনের ভিতর তখন কোনো ভয় কাজ করতেছে না, কেন জানি মনে হলো যে আমার ভিতরে মনে হয় আমি অন্যরকম এক শক্তি সঞ্চয় করে ফেলেছে। এবার আমি পরীটা যে জায়গায় দাঁড়িয়েছিল সেম জায়গায় গিয়ে বাঁশিতে ফু দিলাম। সেম জায়গায় গিয়ে যখন বাঁশিতে ফু দিলাম, ভাই বিশ্বাস করেন, এবার আমি দেখলাম কি বাসার সামনে যে গেট আছে, মানে আমাদের যে মেইন গেট আছে যেখানে আমি বসে বাড়ি পাহারা দিই, সেম ওই গেটের মধ্যে আমার যে টুলটা আছে ওই টুলের উপরে পরীটা বসে আছে। আমি যখন তার জায়গায় আসি সে আমার জায়গায় চলে যায়, আমি যখন আমার জায়গায় আসি তখন সে তার জায়গায় চলে যায়, মানে মনে হয় যেন সে আমার সাথে লুকোচুরি খেলতেছে। এবার আমি ওখান থেকে বাঁশি বাজানো বন্ধ করে ওই রাতের বেলায় আবারও ছাদ থেকে নিচে নেমে ওই গেটের কাছে টুলের উপর এসে বসলাম। বসে আমি আবারও বাঁশিতে ফু দিলাম, কিন্তু এবার দেখলাম কি এই সেম পরীটাই বিল্ডিংয়ের ছাদের উপরে, আমি এতক্ষণ যেখানে বসেছিলাম পরীটা সেম এই জায়গায় বসে আছে। তো ওই রাতটা এরকম করে করেই কেটে গেল। সকালবেলা ঘুমালাম, পরের রাত আবারও শুরু হলো এবং পরের রাতে আমি আবারও বাঁশিতে যখন ফু দিলাম, আমি দেখলাম যে এইটা ওইখানে বসে আছে। এবার আমি বাঁশি বাজানো বন্ধ করে ছাদে উঠলাম। ছাদে উঠে তাকে আর দেখতেছি না। এবার আমি তাকে একটু শব্দ করেই বলতেছি, আপনি আমার সামনে আসেন, আপনি আমার কাছে আসেন, আমি ভয়ও পাবো না, আমি ভয় পাবো না, আপনার কোনো ক্ষতিও করব না, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই, আপনি আমার সামনে আসেন। বেশ কয়েকবার এই কথাটা বললাম, কিন্তু সে আর আসতেছে না। যখন আসতেছে না, আমি তাকে বাঁশি বাজাতে শুরু করলাম।
যখনই ছাদের উপরে বাঁশি বাজাচ্ছি আমি তখন দেখলাম ও গেটের ওখানে বসে আছে। আমি বাঁশি বাজাচ্ছি আর বাঁশির ইশারায় তাকে ডাকতেছি এবং এমন করে বাঁশি বাজানো বন্ধ করে দিয়েছি। এবার আমি আর বাঁশি বাজাই না। প্রায় প্রতিটা রাতেই আমি বিল্ডিংয়ের ছাদে আসি, ছাদের উপরে সে তাকে ডাকি, আপনি আমাকে দেখা দেন, আপনি যদি দেখা না দেন আমি বাঁশি বাজাবো না, আপনি যদি দেখা না দেন আমি বাঁশি বাজাবো না। এমন করে প্রতিটা রাত তারে বলতে বলতে একদিন দিনের বেলায় সে আমার স্বপ্নে আসে এবং স্বপ্নে সে আমাকে বলে, আমাকে দেখলে আপনি ভয় পাবেন, আর আমি আপনাকে ভয় দেখাতে চাই না। আপনি যে বাঁশি বাজান সে বাঁশির সুর আমার ভীষণ রকমের ভালো লাগে। আমি শুধুমাত্র আপনার বাঁশির সুর শোনার জন্য আসে, আপনি বাঁশি বাজানো বন্ধ করবেন না। স্বপ্নের মধ্যে আমি তাকে উত্তর দিলাম, আমি যদি আপনাকে না দেখি আমি বাঁশি আর কখনোই বাজাবো না। এইভাবে কথোপকথন হওয়ার পরে জোহরের আজানের শব্দে আমার ঘুম ভাঙে। আমি জোহরের আজানের শব্দ শুনে ঘুম ভাঙার পর নামাজ পড়ি, মানে গোসল করি, নামাজ পড়ি, জোহরের আপনার দুপুরে লাঞ্চ করি এবং আবারও ঘুমিয়ে যাই। সে রাতের বেলায় আমি আবারও সেই বিল্ডিংয়ের ছাদের উপরে গেলাম। এই ঘটনাগুলো কিন্তু আমি কাউকে বলি না বা কাউকে জানাই না। যা করতেছি আমি সম্পূর্ণ নিজেই করতেছি। এবার ছাদের উপর গিয়ে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমি তাকে ডাকতেছি, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন। এরই মাঝে অদৃশ্য একটা কণ্ঠ আমি তখন আমার কানের কাছে শুনতে পেলাম। খুব ভয়ানক একটা কণ্ঠ আমাকে বলতেছে, আমাকে দেখলে ভয় পাবেন না তো? আমি যে না, আপনাকে দেখলে ভয় পাবো না। এটা বলার পরে বলে, তাহলে পিছনের দিকে তাকান। আমি তখন পিছনের দিকে তাকিয়ে দেখলাম ওখানে একটা গোলাপ ফুলের গাছ আছে, এটা কোনো একটা ভাড়াটিয়ার গাছ হবে। ওই গোলাপ ফুলের পাশে একটা ছোট্ট টেবিল আছে, এই টেবিলটার উপরে বসে আছে একটা সাদা পোশাক পরা অবস্থায়, মুখটা নিচের দিকে দিয়ে আছে, চুলগুলো বাতাসে নড়তেছে এবং খুবই সুন্দর একটা পোশাক পরা। আমি এক বিন্দু পরিমাণেরও ভয় পাইলাম না, একটু একটু করে তার কাছে গেলাম এবং কাছে যাওয়ার পরে আমি যখন তার দিকে তাকাইলাম সে আমার দিকে মুখ উঠায় তাকাইলো। আপন ভাই, জীবনে অনেক নায়িকা দেখেছি, ঢাকা শহরে অনেক সুন্দর মেয়ে দেখেছি, কিন্তু এরকম সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। এবং আমি জানি, শুনি, বুঝি যে এটা একটা পরী, তারপরেও তাকে দেখে আমার কোনো রকমের ভয় কাজ করে না। আমি তার মুখের দিকে তাকিয়ে আছি আর তারে বলতেছি, আপনি যে বললেন আমি আপনাকে দেখলে ভয় পাবো, আপনাকে দেখে কি কেউ ভয় পায়? ও তখন আমাকে বলতেছে, এটা তো আমার আসল চেহারা নয়, এটা আমার বানানো চেহারা। আমি বললাম, আপনি এত সুন্দর, একটা মানুষ এত সুন্দর হতে পারে? ও তখন একটা মুচকি হাসি দিয়ে বলে, আমি তো মানুষ নয়। আমার ভিতর কোনো ভয় কাজ করতেছে না, কোনো রকমের ডর লাগতেছে না, যে আমি তাকে সামনাসামনি দেখতেছি। আমি জানি সে মানুষ না, একটা পরী, তারপরেও আমি দিব্যি তার সঙ্গে কথা বলে যাচ্ছি, সে আমার সঙ্গে কথা বলে যাচ্ছে। অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম এবং বললাম, আমার আপনাকে সত্যিই ভালো লেগেছে। আমি চাই প্রতি রাতে আপনি আমার বাঁশির সুর শুনবেন, আমি এখানে বাঁশি বাজাবো। শুরু হলো এবার একটা নতুন গল্প। আমি প্রতি রাতের বেলায় এই বাসার ছাদে যাইতাম, বাঁশি বাজাইতাম, সে আমার বাঁশির সুর শুনতো এবং আমার পাশে বসে বসে বাঁশির সুর শুনতো। কিন্তু এখানে একটা অবাক করা বিষয় হলো কি, আমি তাকে স্পর্শ করতে পারতাম না, তাকে ধরতে পারতাম না, এবং যাকে আমি ধরতে পারতাম না, স্পর্শ করতে পারতাম না, আমি তখন তারে বলতাম যে আমি যে তোমাকে ধরতে পারি না, তোমাকে স্পর্শ করতে পারি না, এর কারণ কি? সে যখন আমাকে বলল, আমরা জিন জাতির মধ্যে এমন একটা জাতি যারা মানুষের শরীর ছাড়া কোনো মানুষের সামনে যেতে পারি না। আমি অন্য কোনো একটা মানুষের শরীর নিয়ে আপনার সামনে যেতে পারবো, কিন্তু আমার শরীর নিয়ে আমি আপনার সামনে যেতে পারবো না। আমি বললাম, কেন? বলে, আমরা জিনদের মধ্যে সেই জাতি, জিনদের মধ্যে বিভিন্ন জাত আছে, আমরা হচ্ছে ওই জাতের জিন যারা হচ্ছে শরীর নিয়ে একটা মানুষের সামনে যেতে পারে না। মানুষের আকৃতি ধারণ করতে পারি, কিন্তু মানুষের শরীর আমার নাই। তা আমি তখন বললাম যে আমার আপনাকে খুব ভালো লেগেছে, আসলেই ভালো লেগেছে। তার সঙ্গে আমি যত কথা বলতাম, যতটুকু থাকতাম, অনেক দিন পর্যন্ত তার সঙ্গে আমি ছিলাম। প্রতিটা দিনে আমার ভিতরে আমি এক অন্যরকম শান্তি অনুভব করেছি, এক ভালো লাগা, এক ভালোবাসা অনুভব করেছি, যার জন্য আমি তারে বললাম যে দেখেন, আপনাকে সত্যি আমার অনেকটা ভালো লেগেছে এবং আমি আপনাকে বিয়ে করতে চাই। তখন একটা হাসি দিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, তবে আপনি যদি একটা মানুষকে বিয়ে করেন আমি সেই মানুষের মাধ্যমে আপনার সাথে থাকতে পারবো। আমি তখন বললাম, সেই মানুষটাকে? বললো, আপনাদের 3 তলায় থাকে কাজের মেয়ে ময়না। আমি তখন বললাম, কাজের মেয়ে ময়না? হ্যাঁ, এই বিল্ডিংয়েরই 3 তলার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে ময়না এবং যার বাড়ি হচ্ছে নোয়াখালী। এই বাসায় মেয়েটা কাজ করে, কিন্তু মেয়েটা অনেক খাটো, কালো, দেখতে একটু সুন্দর না। আমি তখন পরিটারে বললাম,
আপনি আমাকে যে ময়নাকে বিয়ে করতে বলতেছেন, এই ময়না তো দেখতে একটু সুন্দর না, খাটো, কালো, চেহারা বিশ্রী। আমি এমন একটা মেয়েকে বিয়ে করব? পরি তখন আমাকে বলতেছে, আপনি যদি তাকে বিয়ে করেন আমি খুব সহজে তার ভিতরে প্রবেশ করতে পারবো, কারণ তার রাশির সঙ্গে আমার রাশির অনেক মিল আছে। আমি যখন তার ভিতরে প্রবেশ করে ফেলবো তখন আপনি আর তাকে দেখতে পারবেন না, তার শরীরে আপনি আমাকে দেখতে পাবেন। আমি বললাম, তার মানে কি আমি আপনাকে স্পর্শ করতে পারবো? আপনাকে এমন দেখবো? বলে, হ্যাঁ, আপনি এখন আমাকে যেমন দেখছেন ঠিক তেমনই দেখতে পাবেন। ও যখন আমাকে এরকম করে বলল, আমি তখন চোখ বন্ধ করে মেনে নিলাম যে হ্যাঁ, আমি তাহলে ময়নাকে বিয়ে করব। এবার সর্বপ্রথম আমি কাউকে বিষয়টা না জেনে আমার বাড়িওয়ালাকে জানাইলাম। বাড়িওয়ালারে বললাম যে এমন এমন ঘটনা, ময়নাকে আমার ভালো লাগে, আমি ময়নাকে বিয়ে করতে চাই। কিন্তু এই ময়না আমাকে খুব পছন্দ করে, এটা ঠিক আছে। আমি অনেক দিন ধরে দেখেছি যে ও আমার দিকে আড়ি পেতে থাকতো, এবং বিশেষ করে রাতের বেলায় যে আমি বাঁশি বাজাতাম এটা তার ভীষণ রকমের পছন্দের ছিল। তা এরকম করতে করতে একটা সময় বাড়িওয়ালাকে যখন বললাম, বাড়িওয়ালা তখন এই ময়নার যে গার্ডিয়ান আছে, মানে নোয়াখালীর মানুষ, তাদের সঙ্গে কথাবার্তা বলে, এবং তাদের সঙ্গে কথাবার্তা বলার পর তারা বলে যে ময়না তো আমাদের পরিবারের মানুষের মতোই, তো ঠিক আছে আমরা ছেলের খোঁজ খবর নিব। তা আমি তখন ডিরেক্টলি বলি যে আমি আগে একটা বিয়ে করতাম, আমার বউ চলে গেছে, আমি ময়নাকে সেকেন্ড টাইমে বিয়ে করতে চাই। তো এটা বলার পরেই তখন তারা বললো যে ঠিক আছে। তারা আমার বাড়িতে লোক পাঠাইছে, খোঁজ খবর নিছে, আগের বউয়ের সঙ্গে আমার ছাড়াছাড়ি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। এই সমস্ত কিছু জানার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ময়নাকে আমার কাছে বিয়ে দেবে। এবং সেই বিয়েতে আমার বাবা উপস্থিত ছিল। আমার বাবার উপস্থিতিতে তখন ময়নার সঙ্গে আমার এই বাড়িতেই বিয়ে অনুষ্ঠিত হয়। আমার বাড়িওয়ালা আমাকে খুব পছন্দ করত, যার জন্য 8-10টা বিয়ে যেরকম হয় তিনি অনেক ধুমধাম করে তার পকেটের টাকা খরচ করে ময়নার সঙ্গে আমাকে বিয়ে দেয়। ময়নার সঙ্গে আমার প্রথম বাসরাতের গল্প আপনাকে বলি। ময়নার সঙ্গে যখন আমার প্রথম বাসরাত কাটে, সে রাতে আমি ময়নাকে দেখতে পাই না, আমি ময়নার শরীরে দেখতে পাই মানে ওই পরীটাকে। এবং পরীটা এই ময়নার ভিতরে যখন ঢুকে যায় তখন আমি সম্পূর্ণ পরীটাকে দেখতে পাই, ওর সঙ্গে আমার বাসর হয়। সারা রাত আমি প্রচণ্ড রকমের ময়নাকে আদর করি, কিন্তু যদিও সে ময়না ছিল আমি তাকে ওই পরীটা রূপে দেখতে পেতাম। এভাবে অনেকগুলো মাস পেরিয়ে গেল, অনেকগুলো মাস বলতে প্রায় বৎসর পেরিয়ে গেছে, কিন্তু ময়নার ঘরে কোনো সন্তানাদি হয় না। ময়নাকে আমি দিনের বেলায় দেখতাম একরকম, রাতের বেলায় দেখতাম একরকম। দিনের বেলায় ময়নার সঙ্গে আমি জাত করতাম, কথা বলতাম না, তাকে অবহেলা করতাম, কিন্তু রাতের বেলায় তাকে আমি প্রচুর ভালোবাসতাম। ময়না আমাকে নিজেই বলে, দিনের বেলায় আপনি আমার সঙ্গে এরকম করেন, আমার সামনে আসেন, আমার চেহারার দিকে তাকান না, কিন্তু রাতের বেলায় আপনি আমাকে এত আদর করেন, কারণ কি? এর কোনো ব্যাখ্যা আমি ময়নাকে দিতাম না। বাচ্চা যখন হয় না তখন ময়না করলো কি, আশেপাশের কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলে সে একদিন নোয়াখালীতে কবিরাজ দেখাতে যাবে। আমি তারে কোনো কিছু বললাম না। সে তার বাচ্চা না হওয়ার জন্য নোয়াখালীর একটা কবিরাজের কাছে গেল, এবং কবিরাজের কাছ থেকে যখন সে ফিরে আসলো সেই রাতের বেলায় এই সর্বপ্রথম আমি ময়নার শরীরে ওই পরীটাকে আর দেখলাম না। না দেখার পরে আমি ময়নাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার, তুমি কবিরাজের কাছে কি গেলা? ময়না তখন আমাকে বলল যে কবিরাজ আমাকে বলল আমার সঙ্গে একটা পরী আছে, এবং এই পরীটা থাকার কারণে আমি বাচ্চা কাচ্চা নিতে পারতেছি না, আমার বাচ্চা কাচ্চা হয় না, যার জন্য কবিরাজ আমাকে তাবিজ পরাই দিছে। আমি বললাম, তার মানে এই তাবিজ থাকার কারণে সম্ভবত ময়নার মাঝে এই পরীটা আর আসতেছে না। আমি তখন করলাম করে বললাম, তাবিজ খোলো। আমার বলে, আমি কেন তাবিজ খুলবো? আমি তাবিজ খুলবো না, আর তোমার তাবিজ খোলাই লাগবে, তুমি তাবিজ কেন খুলবা না? ও আমাকে বলে, আমি তাবিজ খুলবো না, আমি তাবিজ পড়ছি, তাবিজ খুললে আমার মাঝে পরী আসবে, এতে আমার সমস্যা হবে, আমার বাচ্চা কাচ্চা হবে না। প্রথম রাতে তার সঙ্গে আমার সারা রাত ঝগড়া হলো, সেও সারা রাত ঘুমাইলো না, আমিও ঘুমাইলাম না। ওই সময়তে আমরা নতুন একটা নাইট গার্ড নিয়োগ করেছিলাম। ওই নাইট গার্ডটা তখন নাইটে ডিউটি করতো, আমি তখন দিনে ডিউটি করতাম। এটা আমার বাড়িওয়ালাই করে দিয়েছিল। এবার দেখা গেল কোনোভাবেই ময়নার শরীর থেকে আমি তাবিজ খুলতে পারি না, যতই তাকে তাবিজ খোলার কথা বলি ও তাবিজ খোলে না। এভাবে 2 রাত 3 রাত 4 রাত কেটে গেল। ও আমাকে বলে, রাতের বেলায় তো এখন আর আপনি আমার কাছে আসেন না। আমি বললাম, তুই তাবিজ খোল, আমি তবেই তোর কাছে যাব। ও আমাকে বলে, আমি তাবিজ কেন খুলবো? আমি তাবিজ খুলবো না, আমার উপর দুষ্ট পরীর নজর আছে, আমি তাবিজ খুলবো না। এক রাতের বেলায় আমি আমার পরী মানে পরীটার জন্য পাগল হয়ে যাই, মনে হয় যেন আমার মাঝে সে রাতে আমি থাকি না। আমি ময়নাকে বারবার বলতেছি, ময়না তুই তাবিজ খোল,
ময়না তুই তাবিজ খোল, কিন্তু ময়না কোনো তাবিজ খোলে না। ময়না যখন তাবিজ খোলে না ভাই, আমি তখন ময়নার উপরে প্রচণ্ড রকমের রেগে গেলাম, ক্ষেপে গেলাম। তারে বললাম তুই তাবিজ খুলবি নাকি খুলবি না, যদি তাবিজ না খুলিস আমি তোকে মেরে ফেলবো। ওই সেদিন তাবিজ খুলতেছে না, আমার কাছে মনে হলো তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, আউট অফ কন্ট্রোল হয়ে আমি তখন ময়নার গলা চিপে ধরলাম। মনে হলো যেন আমার শরীরে অন্য কোনো কিছু একটা ঢুকে গেল। সেদিন আমি ময়নার গলা চিপে ধরে ময়নাকে বলতেছি তাবিজ খোল, আরও তাবিজ খোলে না। এবং সেদিন আমি ওর গলা এমনভাবে চাপ দিই, খানিক পরে মনে হলো যেন ময়না আর কথা বলতেছে না। যখন কথা বলে না আমি তখন হাতটা ছেড়ে দিলাম। আমি বুঝে গেলাম ময়না তো আর বেঁচে নাই। কয়েকটা ডাক দেওয়ার পরে দেখি ময়না আর কথা বলে না। এর মাঝে বাড়িওয়ালা এসে দরজা ধাক্কাতে শুরু করছে। ময়নার সঙ্গে যে আমার মারামারি হচ্ছে, বাড়িওয়ালার সম্ভবত সেদিনকার সাউন্ড শুনতে পেয়েছে, কারণ ওই রাতে বাড়িওয়ালার মেহমান আসছিল, যার জন্য বাড়িওয়ালা তার মেহমানদের সঙ্গে বিল্ডিংয়ে ছাদে এখানে সেখানে ঘুরতেছিল। সে খুব একটা ঘুমায়নি, যার কারণে আমাদের রুমের ভিতর ঝগড়া হচ্ছে এটা সে বুঝতে পারছে। বাড়িওয়ালা যখন দরজা ধাক্কাচ্ছিল আমি দরজা খুলতেছিলাম না, কারণ আমি বুঝে গেছি ময়না মারা গেছে। এবং 2-3টা ধাক্কা দেওয়ার পরে আমি তখন দরজা খুলি। দরজা খোলার পরে ময়না তার হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। বাড়িওয়ালা কয়েকটা ডাক দেওয়ার পরে বাড়িওয়ালা গিয়ে যখন ময়নাকে ধাক্কা দেয়, আমি তখন ঘর থেকে বেরিয়ে দৌড় দিই। তখনই বাড়িওয়ালা আমার রুম থেকে বেরিয়ে দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে, ওই ওই আনোয়াররা আটকা। যখনই বেরিয়ে যাবে এমন সময় তখনই দারোয়ান আমাকে, মানে আমাদের নতুন দারোয়ানটা আমাকে জড়ায়ে ধরে। বাড়িওয়ালা ইতিমধ্যেই সম্ভবত থানায় ফোন করে দেয় এবং মুহূর্তের মধ্যে থানা থেকে পুলিশ চলে আসে, আমার হাতে হ্যান্ডকাপ পরায়। ইতিমধ্যে জানাজানি হয়ে গেছে ময়না মারা গেছে। আমি পুলিশকে বারবার বলতেছি আমি ময়নাকে মারি নাই, কিন্তু পুলিশ আমার কোনো কথায় বিশ্বাস করতেছিল না। একটা সময় আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশ আমাকে থানা হাজতে নিয়ে গেল এবং থানা হাজতে নিয়ে যাওয়ার পরে এরপরে আমার বাবা মা সবাই আসলো এবং আইনিভাবে আমার একটা রায়ও হয়ে গেল। সেই রায়ে আমার যাবজ্জীবনের জেল হয়ে গেল। আমি আমার স্ত্রীকে হত্যা করেছি, আমার আঙুলের চাপ পাওয়া গেছে ওর গলায়। আমি বারবার বলতেছি আমি ওকে মারি নাই, কিন্তু এটা আমি কাউকে বিশ্বাস করাতে পারি নাই। এবং শেষ পর্যন্ত আমার বাবা মা বাড়িওয়ালার হাতে পায়ে ধরলো, কান্নাকাটি করলো। বাড়িওয়ালা বলল ওর তো রায় হয়ে গেছে, আমি এখন কি করব। এবার বাড়িওয়ালা আমার পরিবারকে নিয়ে উচ্চ আদালতে আপিল করেছে এবং উচ্চ আদালতে যখন আপিল করার পরে তারা প্রমাণ করে যে আমি পাগল ছিলাম এবং আমার অতীতের ঘটনাগুলো তারা বলে এবং সেখানে তারা এটা প্রমাণ করতে সক্ষম হয় যে আমি আসলেই স্বাভাবিক মানুষ ছিলাম না, আমি অস্বাভাবিক ছিলাম এবং যে মানসিকভাবে পাগল ছিলাম। এরপরে সেই যাবজ্জীবন থেকে আমাকে 12 বছরের জেল দেয় এবং আমি 12 বছরে জেলে থাকি এবং 12 বছর জেল কেটে আমি 2024 সালে জেল থেকে বেরিয়ে আসি। 2024 সালে জেল থেকে বেরিয়ে আসি এবং 24 সালে জেল থেকে বেরিয়ে আসার পরে আমার বাবা মায়ের কাছে যাই। যদি আমার বাবা মারা গেছে, আমার মা আছে, মায়ের সঙ্গে ছোটো বোনরা আছে, তাদের সঙ্গে আমি এখনও রংপুরে আমার গ্রামের বাড়িতে আছি। তো আমার এখন অনেকটা বয়স হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে বলতে আমি শেষ বয়সেই প্রায়। তো আপনার গল্পগুলো আমি শুনি, আমার ভালো লাগে এবং আমার ছোট বোন আপনার অনেক বড় ভক্ত। আমার ছোট বোনের নাম হচ্ছে আয়েশা আপনার গল্প শোনে এবং আপনার প্রতিটা ভিডিওতেও কমেন্ট করে। আয়েশা আর আমি মিলে আমার গল্পটা আপনাকে লিখলাম, যদি পারেন আপনি আমাদের গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন আপন ভাই। রংপুর থেকে আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই মোহাম্মদ আনোয়ার হোসেনের জীবনের এই অলৌকিক পরীর গল্পটা শোনার জন্য। দেখেন, এই গল্পটা সম্পূর্ণ অন্যরকম একটা গল্প ছিল। আমি জানি না গল্প আপনার কাছে কেমন লেগেছে, কিন্তু সত্যিকার অর্থে আনোয়ারের গল্পটা আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে। তবে আনোয়ার অনেক সাহসী একজন মানুষ ছিলেন। ইনি চোখের সামনে পরীকে দেখতে পেয়েছেন, তিনি জানেন সেটা পরী এবং পরী তাকে এও বলেছে তুই আমাকে দেখলে ভয় পাবি, কিন্তু আনোয়ার ভয় পায়নি, সেই পরীকে ভালোবেসেছিল। পরীরা, জিনেরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ক্ষতি করে, হয়তো 100 জনের মাঝে একজনের উপকার করে, 99 জনের ক্ষতি করে। এই জন্য এই সমস্ত জিনিসের কাছ থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। এই সমস্ত জিনিস আল্লাহ কোনোদিন না দেখাক, এগুলো কোনোদিন আমার শরীরের সঙ্গে না আসুক, এগুলো আমাদের কাছ থেকে দূরে থাকুক, এটাই যেন আমাদের কামনা হয়। এই গল্পতে আমি তাই বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, এই গল্প নিয়ে যদি ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে বা কোনো কথাবার্তা থাকে কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। হ্যাঁ, আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণভাবে বলে যাই, আজকে আমার ট্রাভেল চ্যানেলের ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভিডিওটা আপলোড করিনি বিকজ আমি এমন একটা জায়গায় ভিডিও করেছিলাম, আমার আগামীকালকে ইনশাআল্লাহ আমি ভিডিওটা আপলোড করবো এবং ওইটা এমন একটা ভিডিও হতে যাচ্ছে যে জায়গাটা সারা বাংলাদেশের কেউই দেখেনি। তবে হ্যাঁ, এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। এই ভিডিওটা কেউই মিস করবেন না, যা আপনাকে আপনার চোখকে এক অন্যরকম শান্তি দিবে। আগামী দিন সম্ভবত রাত
9টা কি 9টা 30 মিনিটে ভিডিওটা আপলোড হবে। আজ এখানেই বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।